ওহ, তোমার ঠোঁটে কি সুখ, চুমু দিতে কি সুখ লাগছে। মনে হচ্ছে তোমার ঠোঁট কামড়ে দেই। আরো কাছে আসুন প্লিজ, আমাকে জোরে জাপটে ধরুন। এই তো সুন্দরী, তোমাকে শক্ত করে ধরেছি। দাও এবার আদর করে দেই ইচ্ছে মতো। আকাশ নিতুকে শক্ত করে জড়িয়ে ধরে। নিতুও নিজেকে বিলিয়ে দেয়। আকাশ নিতুকে খাটে ধাক্কা দিয়ে ফেলে। তারপর নিজের জামা কাপড় খোলে। নিতুর পেটের ওপর থেকে আলতো করে কিঞ্চিটা সরে। পেটের হাত দিতে নিতু চমকে ওঠে। জীবনে এটা তার প্রথম পুরুষের স্পর্শ। নিতুর ভালো লাগছে, কিন্তু তবুও সে ইগনোর করতে চাচ্ছিল, কারণ এই মুহূর্তে সে সুস্থ স্বাভাবিক নয়, বরং নেশাগ্রস্ত ছিল। আকাশ নিতুর হাত পা এক প্রকার শক্ত করে চেপে ধরে ওকে আদর করতে লাগলো। নিতু নিজেকে সামনে না নিতে পেরে সমানতালে আকাশকে সঙ্গ দিতে শুরু করে। দুটি অপরিচিত সত্তা মনের দিক থেকে না হলেও শরীরের দিক থেকে সম্পূর্ণ মিশে গিয়ে এক হয়ে যায়। কিছুক্ষণ পর দুজনের শরীর নিস্তেজ হয়ে আসে। নিতু ঘুমিয়ে পড়ে। আকাশ নিতুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল হলে নিতুর ঘুম ভাঙ্গে তীব্র আলোর ঝলকানিতে। হোটেলের বারান্দা দিয়ে আলো তার চোখে মুখে প্রবেশ করতে সে দুহাতে চোখ ঢেকে নেয়। চোখ মেলতে দেখতে পায় সে একটা হোটেলে। চারপাশে সাদা রঙের সব ফার্নিচার আর আরামদায়ক বিছানা। পাশ ফিরে তাকাতে সে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। তার পাশে বেঘুরে ঘুমোচ্ছে একটা অপরিচিত 27 কি 28 বছর বয়সী সুদর্শন পুরুষ। নিতু এই প্রথম তাকে দেখছে। পুরুষটি দেখতে বেশ হ্যান্ডসাম, বড়লোকের ছেলে মনে হচ্ছে। তার চেহারা আর নিজের পোশাক আশাকের অবস্থা দেখে সে বুঝতে পারে গত রাতে তার সাথে খারাপ কিছু হয়েছে। সে চমকে ওঠে এবং রেগে গিয়ে বলে, হোয়াট ইজ দিস? এইসব কি অসভ্যতামি? কে আপনি? আমার পাশে কি করছেন? আর আমি এখানে কেন? নিতুর চিৎকারে আকাশের ঘুম ভেঙে যায়। চোখ খুলে নিতুকে উত্তেজিত অবস্থায় দেখতে পেয়ে মুখে আঙ্গুল রেখে বলে, হিস, আস্তে, লোকে শুনতে পাবে। হাত সরান আপনি। লোকে শুনলে শুনুক, আপনি কে? আপনার রুমে আমি কেন? অ্যাকচুয়ালি আমিও জানি না আমার রুমে তুমি কি করে এলে। গতকাল এখানে একটা পার্টি ছিল আমার, সেখানে রাত হলে আমি রুমে আসি। আমি তখন ড্রিঙ্কস করে ফিরি, এসে দেখি তুমি রুমে। তুমি নিজেও বোধহয় ড্রিঙ্কস করেছিলে, আর তুমি তখন নিজের পোশাক আশাকও সব প্রায় খুলে ফেলেছিলে। আমি নেশার ঘোরে নিজেকে সামলাতে পারিনি, তোমার কাছে যাই, কিন্তু তার আগেই তুমি নিজেই আমাকে তোমার কাছে টেনে নিয়েছিলে। নিতু মাথা নিচু করে। ওর মনে পড়ে গতকাল ওর বান্ধবী রিয়ার সাথে এই বারে এসেছিল। নিতু তার বয়ফ্রেন্ডের কাছে ধোঁকা খেয়েছিল, কারণ সে সাধারণ ঘরের মেয়ে। তাই রাগ করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে বাড়ি আসে আর উল্টাপাল্টা পোশাক পরে। একটা টাইম সে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং এই রুমে চলে আসে। তখন নিতু মনে মনে লজ্জিত হয় আর ভাবে, ছি, এটা কি করলাম আমি? কিন্তু রিয়া কই ছিল? রিয়া আমাকে ওর সাথে নিল না কেন? আমাকে একা রেখে চলে গেল ও। এই যে মিস, আমি এক্সট্রিমলি সরি। বুঝতে পারছি আপনি মেয়ে মানুষ, আপনার সাথে অন্যায় হয়েছে, তবে আমি জেনে বুঝে করিনি। দয়া করে সব ভুলে যান, যা হবার হয়ে গেছে। এনিওয়ে, আপনার নাম কি, বাড়ি কোথায়? নিতু কিছু বলতে যাবে, ঠিক তখনই রুমে একটা ছেলে প্রবেশ করে হন্তদন্ত হয়ে। তারপরে শুটবুট টাই পরা, দেখে ভদ্রলোক লাগছে। বয়সটা 27 কি 28 হবে। ছেলেটা উত্তেজিত কণ্ঠে বলে, আকাশ স্যার, দ্রুত চলুন, ম্যাডামের অবস্থা খুব খারাপ। আকাশ চমকে ওঠে। একবার সেক্রেটারির দিকে আবার নিতুর দিকে তাকায়। বুঝতে পারে না কি করবে। দাঁড়াও, যাচ্ছি। এই মেয়ে, আমি চলে যাচ্ছি। দ্রুত বলো তোমার নাম কি, ঠিকানা কই? সেসব জেনে আপনার কি? আরে বলো দ্রুত, আমার দাঁড়াবার সময় নেই। হঠাৎ করে নিতু বেহুশ হয়ে পড়ে যায়। আকাশ দৌড়ে আসে। এই এই কি হলো তোমার? এই মেয়ে, এই কথা বলো। সেক্রেটারি দ্রুত এসে আকাশের হাত ধরে ওঠায়। বিরক্ত হয়ে বলে, স্যার, কি শুরু করলেন? ওইদিকে ম্যাডামের অবস্থা ভালো না, আর আপনি একে নিয়ে পড়লেন। চলুন দ্রুত। আকাশ তখন নিজের হাতের একটা আংটি নিতুর হাতে পরিয়ে দেয়। এটা আমাকে তোমাকে চিনাতে সাহায্য করবে। আমাদের আবারও দেখা হবে। আকাশ চলে যায়। নিতু বেহুশ হয়ে নিচে পড়ে থাকে। চোখ খুলে নিতু নিজেকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে দেখে পাশে ওর বান্ধবী রিয়া আত্মার মা বসেছিল। চোখ খুলতেই ওর মা চেঁচিয়ে ওঠে, কি সমস্যা তোমার? এসব করার জন্য কি তোমাকে আমি জন্ম দিয়েছিলাম? আন্টি আস্তে, এটা হাসপাতাল, মানুষ শুনবে। তুমি একদম কথা বলবে না। তোমার জন্য আমার মেয়ে আরো খারাপ হয়েছে। নেক্সট টাইম তুমি আমার মেয়ের আশেপাশে ঘুরঘুর করবে না। আন্টি আমি। চুপ! কত বড় সাহস! ব্রেকআপ পার্টি চিল করতে বাড়ি যায়,
তারপর রাত কেটে গেল, খবর থাকে না। স্টুপিডগুলো, বসো এখানে, আমি বিল পে করে আসছি, ডাক্তার রিলিজ দিবে। মা চলে যেতে নিতু রিয়ার হাত ধরে। ও ওই এটা কি হলো? গতকাল তুই আমাকে ফেলে চলে গেলি কি করে? আমাদের তো একসাথে যাওয়ার কথা ছিল। আরে ভিড়ের মধ্যে তোকে হারিয়ে ফেলেছি, তারপর ইচ্ছে মতো খুঁজেছি, তুই কোথাও নেই। ভাবলাম বাসায় গিয়েছিস। আমিও ড্রিঙ্ক করে কোনো মতে বাড়ি যাই, সকালে ঘুম ভাঙলে কল করি তোর মাকে, শুনি তুই আসিস নি। মাকে সব বলে দিছিস? আরে ধুর, তোর মা যে উকিল, না বলে পারতাম। শোনার পর তোর মা আমি হোটেলে আসি, জানতে পারি ওই রুমে ছিলি, এসে দেখি বেহুশ। ও এই, ওই ছেলেটার সাথে তোর কিছু হয়েছে? কোন ছেলেটা? যার সাথে ছিলি? থুর, এসব বাদ দে তো, মা এসে শুনবে। চুপ কর, ভালো লাগছে না। কি থেকে কি যে হয়ে গেল। একসময় নিতুর মা রুমে ঢুকে কড়া কণ্ঠে বলে ওঠে, চল, তোকে রিলিজ দিয়েছে, একটু মাথা ঘুরে পড়েছিস, এই যা। মহাভারত অশুদ্ধ হয়নি যে হাসপাতালে অ্যাডমিট হতে হবে। কিন্তু আন্টি, নিতুও তো বলেনি ওর মহাভারত অশুদ্ধ হয়েছে, অ্যাডমিট থাকবে। লোকজনই তো টেনে। তুমি চুপ করো, বাসায় যাও। আর নিতুর সাথে কথা কম বলবা, যত সব সব কথাই জবাব দেয়। রিয়া রাগ করে উঠে চলে যায়। নিতু ডাকতে থাকে, রিয়া, রিয়া, রিয়া শোন, মার কথায় কিছু মনে করিস না, জানিসই তো মা এমনই। হয়েছে, চলো এবার, আর ওর পেছন পেছন যেতে হবে না। বিকালবেলা নিতু বসে আছে মন খারাপ, সামনে খাবার খাচ্ছে না। এ বাসাতে ওর মা আর ওই থাকে। নিতু পুরুষদের অনেক ঘৃণা করত, কারণ তার বাবা অন্য নারীর জন্য তাকে আর তার মাকে ছেড়ে চলে যায়। তবুও কি মনে করে হৃদয়ের প্রেমে পড়েছিল, কিন্তু সেও তাকে ধোকা দিয়েছে। এরপর ভেবেছে আর কোনোদিন আর কোনো ছেলেকে বিয়ে করবে না। এর ভেতর তার ওই অপরিচিত লোকটার সাথে একেবারে সব হয়ে গেল। নিতুর কিছু ভালো লাগছে না। ওর মা ভালো মানুষ, কিন্তু কথাবার্তা একগুঁয়ে টাইপের, কাকে কি বলে ভেবে বলে না, কিংবা ভাবলেও তাতে তার কিছু যায় আসে না। কিছুক্ষণ পর ওর মা আসলে। কি অবস্থা তোমার? শরীর এখন কেমন? ভালো। খাচ্ছ না কেন তুমি? ভালো লাগছে না মা। এসব বললে তো হবে না, খেতে হবে, খেয়ে নাও। আর শোনো, আমি তোমার জন্য যে জবটা অ্যাপ্লাই করে রেখেছিলাম সেটা অ্যাপ্রুভ এসেছে, সেটা অ্যাপ্রুভ হয়েছে। এই নাও তোমার জয়েনিং লেটার। কি? থ্যাংক ইউ, আমি এত খুশি হয়েছি। আর শোনো, আমি সব ভেবে দেখেছি, তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত। আমার বোনের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি আমি। রিহানকে তো তুমি চেনোই। হোয়াট? কি বলো মা? মা, এই একটা ট্রমা থেকে উঠলাম আমি। চাকরি ধরায় দিলে আবার বিয়ে? হ্যাঁ, কারণ আমাদের জীবনে কোনো পুরুষ নেই। আমার জীবনটা চলে গেছে পুরুষ ছাড়া। আমি চাই তোমার জীবনে কোনো পুরুষ অভিভাবক থাকুক, যে তোমার ঢাল হবে। রিহানের চেয়ে ভালো আর কাউকে দেখছি না। আর চাকরি করবে, সেসবের জন্য কেউ তোমাকে কিচ্ছু বলবে না। কিন্তু মা। আর কোনো কথা নয়। মায়ের কথায় নিতুর মন খারাপ হয়ে যায়। নিতু বুঝতে পারে ওর চিন্তায় ওর মার এসব সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ওর তো একটা মতামত আছে। ও ভেবেছে মনের মতো কাউকে না পেলে আর বিয়ে করবে না। এর ভেতর মা নিতু মন খারাপ করে শুয়ে থাকে। পরের দিন নিতু তার অফিসে জয়েন করে। নতুন অফিস, নতুন অভিজ্ঞতা। নিতুর ভালোই লাগছিল। নিতু অফিস শেষে ফিরছিল, হঠাৎ কেউ একজন ওকে টান মেরে গাড়িতে উঠিয়ে নেয়। নিতু চিৎকার করতে থাকে, কিন্তু তার আগে নিতুর মুখ চেপে ধরে। নিতু হাঁসফাঁস করতে থাকে নিজেকে ছোটানোর জন্য। একটা পর্যায়ে একটা জায়গায় গিয়ে গাড়ি থামানো হয়। নিতু ভালো করে তাকিয়ে অবাক হয়। সেদিন সেই হোটেলের লোকটা, তার পেছনে হাতে বন্দুক নিয়ে দুটি ছেলে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত তার বডিগার্ড হবে। নিতু চমকে ওঠে। আপনি? হ্যাঁ, আমি। আপনি সেই হোটেলের লোকটা না যে আমার সাথে? যাকগে, সেদিন একটা মিস্টেক ছিল দুজনেরই। কিন্তু আপনার সমস্যা কি? এখন আমাকে এইভাবে টেনে খিচে কেন গাড়িতে উঠাইছেন? এগুলো কি ধরনের অসভ্যতামি? অভদ্রতামি নয়, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ম্যারি ইউ। নিতু এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। কি? আপনার মাথায় সমস্যা নাকি? চিনি না জানি না অমনি বিয়ের কথা তুলে ফেললেন। আর আপনাকে দেখে তো বড়লোক ঘরের মনে হচ্ছে। আমার মতো মধ্যবিত্তদের হিস্টোরি অবস্থা জানেন আপনি? কি করে ম্যাচ করবেন? আমি তোমাকে বিয়ে করতে চাই, কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি আমি হোটেলে দেখেই তোমায় ভালোবেসে ফেলেছি, আর তোমার সাথে সেই একটা রাতও আমি ভুলতে পারবো না। আমার জীবনের প্রথম নারী তুমি।
আমি অন্য আর কাউকে ভালোবাসা বা স্পর্শ দিতে পারবো না। দেখুন, এসব মেয়েলি কথা বন্ধ করুন। আপনি পুরুষ, আমি মেয়ে হয়ে ওই ঘটনাটা ভুলে যেতে চাইছি, আর আপনি পুরুষ হয়ে। নারী পুরুষ বুঝি না, আর আমি তোমার মতামত নয়, আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। আমি তোমাকে বিয়ে করছি, ব্যাস। ফাজলামি পাইছেন? বিয়ে করছি আপনি বললেই হয়ে গেল? আপনি তো আমাকে জোর করে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, এই তো গুড গার্ল, বুঝতে পেরেছ। আকাশ চৌধুরী জীবনে যা চেয়েছে সব পেয়ে ছেড়েছে, তোমাকে চাই, তাই জোর করে বিয়ে করব। এনিওয়ে, গাড়িতে ওঠো, বাড়ি দিয়ে আসি। শাট আপ। আপনি আপনার রাস্তা মাপুন, বললেই হলো জোর করে বিয়ে করবেন? এই বলে নিতু আকাশকে একটা চর মারে। আকাশের বডিগার্ড দুজন পেছন থেকে দৌড়ে আসে নিতুকে ধরতে। আকাশ বাধা দেয়। আহ, তোমরা রাগ করছো কেন? স্যার আপনাকে চর মারলো? আরে চর মারিনি, এটা হলো ভালোবাসার চিহ্ন, বুঝলে? আচ্ছা, বাকি কথা পরে হবে। গাড়িতে ওঠো, তোমাকে নামিয়ে দেই। লাগবে না, আমি একাই যেতে পারি। পারতে, তবে এখন থেকে আর পারবে না। এখন থেকে আমি দিয়ে আসবো। আপনার সমস্যা কি? বিরক্ত করছেন কেন? কোনো কথা নয়। আকাশ জোর করে নিতুকে গাড়িতে ওঠায়। নিতু হাঁসফাঁস করতে থাকে, নিজেকে ছোটানোর চেষ্টা করে, কিন্তু পায় না। গাড়ি গিয়ে নিতুদের বাড়ির সামনে থামে। চলো। আশ্চর্য, আমার বাসায় আমি যাব, আপনি আসছেন কেন পেছন পেছন? আমিও যাব তোমার বাসায়। মানে কি? মানে কি, ভেতরে গিয়ে বলছি। আকাশ নিতুকে সাথে নিয়ে ঘরে ঢুকে। নিতুদের ড্রয়িং রুমে নিতুর মা আর খালাতো ভাই রিহান বসে। সামনে নাস্তার প্লেট, সবাই হাসাহাসি করছিল। নিতু পরিষ্কার বুঝে কাহিনী কি। ওর মা ওর বিয়ের কথা আলোচনা করছে এদের সাথে, সেজন্যই এরা এখানে এসেছে। নিতু ভয় পায়, মনে মনে বলে, হায় আল্লাহ, এই লোক তো জোর করে ঢুকে পড়লো। ওদিকে মা, রিহান, ওরা, আমি কি জবাব দিব তাদের? আকাশকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। রিহান চমকে ওঠে। তুমি তুমি এখানে? বাহ, লাগ ভালো আমার মিস্টার রিহান, আপনি এখানে অনেক দিন পর মোলাকাত। নিতু অবাক হয়। তোমরা দুজন একে অপরকে চিনো? খুব ভালো করে চিনি। একজন পুলিশ ইন্সপেক্টর একটা মাফিয়াকে চিনবে না? নিতু এবার চূড়ান্ত অবাক হয়। নিতুর মা চেঁচিয়ে ওঠে, মাফিয়া? মাফিয়া মানে? এই ছেলে কে তুমি? মাফিয়া? কি বলো এসব? ওমাগো, এই মাফিয়াটা কি করছে এখানে? কারেকশন প্লিজ, মাফিয়া না, রিচ বিজনেসম্যান। আমি একজন ধনী ব্যবসায়ী। আমার বাবা মিস্টার রহমান চৌধুরী। ও মাই গড, মিস্টার রাহিন চৌধুরী তো এই জেলার সবচেয়ে বড় ধনী আর বিজনেসম্যান। আরে খালা, এরা বিজনেসম্যান ঠিকই, কিন্তু মাফিয়া। এদেরকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন বলা হয়। ওর বাপ এখন ঠিক হয়ে গেছে, কিন্তু বাপের রক্ত তো শরীরে বইছে। এই বেটাও এখন বাপের মতো। আমি কেবল একটা সুযোগ পাচ্ছি না, না হলে একে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। কিন্তু এখানে কি চাই? আমি নিতুকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আর জেনে খুশি হবেন, সেদিন আপনার মেয়ে হোটেলে যেই ছেলেটার সাথে ছিল সেটা আমি। হোয়াট? রহিমা, তোর ছেলে তলে তলে সিসি। আমি আমার ছেলের জন্য এমন নষ্ট মেয়ে নিব না। খালাম্মা, মুখ সামলে, না হলে বন্দুক আপনার মাথা বেয়ে ওপরে চলে আসবে, টেরও পাবেন না। ও আমার হবু বউ। ও মা গো মা, বাবা রিহান, চল, এখানে থাকার দরকার নেই। থামো মা, আমি ওকে ভয় পাই না। ও যা ইচ্ছে বললেই হলো নাকি? নিতু তো আর বিয়ে করবে না? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব না, কখনো না। রিহান, আমি তোমাকে বিয়ে করব। একটা মাফিয়াকে বিয়ে করে জীবন শেষ করার চেয়ে তোমাকে বিয়ে করা হাজার গুণে ভালো। হাহা, কোনো লাভ নেই মাই ডিয়ার। বিয়ে না করলে উঠিয়ে নিয়ে যাচ্ছি এখনই, জোর করে বিয়ে করব। বডিগার্ড, তাড়াতাড়ি এসো, সারা শহরে আলোয় ভরে দাও, বিয়ের ব্যবস্থা করো। শহরের সব বড় বিজনেসম্যানকে ইনভাইট করো, খাস করে আমার পরম মিত্র রিহান স্যারকে। হাহা, নিতু চলো। ও আলম, তুমি বাবা মাকে কল করে বলো বউ নিয়ে আসছি, বাড়িঘর সব ঠিক করে রাখতে। কি? আকাশ নিতুকে জোর করে কাঁধে উঠিয়ে নেয়। নিতুর মা আর খালা চেঁচিয়ে ওঠে। নিতু হাত পা ছুড়ে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করে। রিয়ান তখন বন্দুক নিয়ে দৌড়ে আসে, আকাশের দিকে তাক করে। ওকে ছেড়ে দাও আকাশ, তুমি জানো না তুমি কই চোখ দিছ। ও আমার হবু বউ, ছাড়ো বলছি। তাই? আর যদি না ছাড়ি তবে? ফল ভালো হবে না। এমনিতেই তোমার সাথে আমার পুরনো হিসেব চোকানো বাকি, নতুন করে ঝামেলা বাঁধিও না। তোমার সাথে ঝামেলা? তাও আমার কই মনে পড়ে না তো। ঝামেলাটা ব্যক্তিগত নয়, কখনো হয়নি,
তবে তোমার মতো একজন দাগি ওয়ান্টেড লোককে কোনোভাবে কোনো কেসে ধরতে পারলে আমার প্রমোশন নিশ্চিত, সেটাই হিসাব। ধুর, আমার এসবে টাইম এবং ইন্টারেস্ট কিছুই নেই। ইন্সপেক্টর, তুমি করো তোমার যা ইচ্ছে করার। আমি নিতুকে নিয়ে যাচ্ছি। ছাড়ো ছাড়ো ওকে, না হলে গুলি করব কিন্তু। আকাশ, আই সে স্টপ। রিহান, সরি। ইন্সপেক্টর স্যার, একটু আগে তুমি সবার কাছে আমাকে মাফিয়া বলে পরিচয় করালে, এখন বলছো গুলি করবে। ভুলে যাও কি মাফিয়া এসব গুলির ভয় পায় না, ভয় দেখাও। হা হা হা। আকাশ, গুলি করতে বাধ্য করো না, আমি কিন্তু সত্যি সত্যি গুলি করে দিব। ছাড়ুন ছাড়ুন বলছি। রিহান ভাইয়া গুলি করো না, আমি ওনাকে বিয়ে করব না, তুমি গুলি করো না। এই শালা সহজে তোমাকে ছাড়বে না, গুলি একে করতেই হবে। রিহান রিভলভারের বাটনে চাপ দিলে একটা গুলি ধপ করে গিয়ে আকাশে কাঁধে লাগে। ওহ করে ওঠে। রিহান নিজেই গুলি করে অবাক হয়ে যায়। ও নিজেও গুলিটা করতে চায়নি, কিন্তু রেগে গিয়ে করে ফেলেছে। রিহানের মা খালামণি দুজনেই চিৎকার করে ওঠে। নিতু চেঁচিয়ে ওঠে, ভাইয়া এটা কি করলে? এদিকে চলে আসো মিতু। আকাশ থামে না, আবার উঠে দাঁড়িয়ে নিতুকে হ্যাসকা টানে কোলে করে একেবারে গাড়িতে উঠিয়ে গাড়ি চালানো শুরু করে। সেখানে দাঁড়ানো সবাই হতবাক হয়ে যায়। রিয়ান পেছন পেছন দৌড়ে যায়, গাড়িটা দেখতে পায় কিনা, তাই ফিরে এসে বলে, নিতু না, এদিকে চলে আসো নিতু। ওফ শিট, ইডিয়েটটা নিতুকে নিয়ে গেছে, এবার কি হবে? আমার মেয়েকে বাঁচাও বাবা রিহান, ওই শয়তানটা আমার মেয়েকে জোর করে বিয়ে করবে। করুক গে, তাতে আমার কি? রিহান চল, বাসায় চল। এই মেয়েও ভালো না, আমার বোনের মেয়ে বলে কি হয়েছে? যে মেয়ে হোটেলের রাতে একটা পুরুষের সাথে ফষ্টি। আপা, চিৎকার করো না আপা, চিৎকার করলে সত্যি বদলে যাবে না কিন্তু। রিহান চল। মা, এখন কি এসব বলার সময়? কি শুরু করলে তুমি? ওই ছেলেটা একটা মাফিয়া, নিতুকে জোর করে তুলে নিয়ে গেছে, জোর করে বিয়ে করবে। খালার মনের অবস্থাটা বোঝো। বোঝাবুঝির দরকার নেই, আমি এখনই বাসায় যাব, চল। না মা, আমি যাব না, আমি নিতুকে নিয়ে তবে বাড়ি ফিরবো। হ্যাঁ বাবা, আমার মেয়েটাকে ফিরিয়ে আনো। রিহান, আমি তোকে শেষবারের মতো বলছি, আমার সাথে চল। এই মেয়ে নিজেই মাফিয়ার সাথে হোটেলে থাকে, তার জন্য কিসের চিন্তা? চল। যাব না মা, ও আমার হবু বউ। কিসের হবু বউ? চল বাড়ি চল। আমি কিছুতেই এই মাফিয়ার কাছে তোকে যেতে দিব না। কি জানে কি করে, যদি তাও যাস তবে আমাকে আর বাসায় ফিরে দেখবি না, আমি আত্মহত্যা করব। মা, যা বলছি তাই, তুই কিন্তু আমার জেদ সম্পর্কে জানিস। আবার আমার এদিকে বিপদ, তুমিও। বিপদ তোরা নিজেরা ডেকে এনেছিস, আমরা কেন পাঠার বলি হব? রিয়ান নিতুর মায়ের কাছে যায়, মাথা নিচু করে বলে, খালা, আমি নিতুকে পছন্দ করি, হয়তো ভালোবাসি, তবে আমার মায়ের চেয়ে বেশি না। আমাকে ক্ষমা করে দিন, আমি মায়ের জন্য কিছু করতে পারবো না, তবে চিন্তা করেন না, আমি দেখছি কিছু করা যায় কিনা। রিয়ানের মা টেনে টেনে ওকে নিয়ে যায়। নিতুর মা বসে কাঁদতে থাকে। হাই খোদা, এই জগতে আমার কেউ নাই আমার মেয়ে ছাড়া, ওকে দেখো তুমি। নিতুকে আকাশের বাড়িতে নেওয়া হয়। একটা বড় হলরুমে তাকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। চারপাশে বডিগার্ডরা তার মাথা তাক করে আছে বন্দুকে। নিতু ভয়ে ভয়ে চারপাশে দেখতে আছে। পুরো ঘর সাজানো, বাড়িতে মেহমানে ভরপুর। বাড়ি দেখে বোঝা যায় শহরের 5টা বড়লোকের মধ্যে এদেরও নাম থাকবে। আকাশকে দেখছে না এখানে, আর কাউকে চেনেও না। নিতু মনে মনে অবাক হয়। আমার মাথায় বন্দুক ঠেকানো আছে, সব মানুষ দেখছে, নিশ্চয়ই বুঝতে ও পারছে আমাকে জোর করে বিয়ে করা হচ্ছে। তবে এরা এমন রোবটের মতো চুপচাপ কেন? ওই লোকটাই বা কই? গুলি খেয়ে মরেনি তো আবার? এমন সময় একজন ভদ্রমহিলা, বয়স 40 থেকে 45 হবে, চোখে চশমা, বেশ দামি কাতান পরিহিতা, মুখে হাসি, এগিয়ে এসে নিতুর দিকে তাকিয়ে গাল ধরে হালকা টেনে বলে, বাহ, ভারী মিষ্টি তো মেয়ে, এমনি এমনি ছেলেটা পাগল হয়নি। নিতু অবাক হয়, মনে মনে ভাবে, এ কেমন আচরণ, এসে এই গাল ধরে টানছে, আজব। এমন সময় একজন ভদ্রলোক আসে। 50 বছর বয়স হবে, চুলে পাক ধুলো তাদের লাল রঙে, বয়স বরং 5 বছর কমিয়ে ফেলেছে। ভদ্রলোক এখনো বেশ সুঠাম সুদর্শন, যুবক বয়সে বেশ তাগড়া ছিলেন তা বেশ ভালোই বোঝা যায়। ভদ্রলোক এসে এবার নিতুর মাথায় হাত দিয়ে বলেন, ওরে বাবা, এই জন্য তো আমার ছেলেটা এত পাগল হয়েছে। কি মিষ্টি মেয়ে দেখেছো আকাশের মা? আর ওর গলা টেনো না তো, ব্যথা পাবে। হ্যাঁ গো, তাই একটু বলি। আমি জানিস আমার ছেলেটা পছন্দ জোছি হবে। যাই হোক, সব অ্যারেঞ্জমেন্ট শেষ,
তোমার ছেলে এখনো কাছে নিয়ে আসছে না কেন? কাজী আসবে, এক্ষুনি আসবে। এদের দুজনেই কথাবার্তে নিতু বেশ বুঝতে পারে এরা আকাশের বাবা মা। মনে মনে ভাবে, এই কি রহমান চৌধুরী, বাপরে বেশভূষা নাম ডাকে একের হলেও কথাবার্তা তো পাগলের মতন। আর ওই মহিলা নিশ্চয়ই মা। আকাশ ছেলেটার 14 গোষ্ঠী পাগল নাকি? কোথায় ছেলেকে বাধা দেবে তা না, ছেলের অপকাণ্ডে নাচানাচি করছে। নিতু বেশ বিরক্ত হচ্ছে, রেগে বলে ফেলে, আপনারা কি চান বলেন তো, আমাকে যেতে দিন। ও মা, বৌমা কোথায় যাবে? নিজের বিয়ের পিড়ি ছেড়ে কেউ ওঠে? খবরদার এসব বৌমা টোবা বলবেন না। আপনার ছেলের বউ না আমি এখনো। হি হি, হয়নি তো হবে। হবও না। আচ্ছা, আপনার ছেলে একটা পাগল, সাথে কি আপনারাও পাগল? একটা মেয়েকে জোর করে বাসায় আনছে আর আপনারা তাকে চড়না মেরে উল্টো। ও মা, ছেলে বিয়ে করবে, চর মারবো কেন? এ তো খুশির খবর। তাই বলে জোর করে বিয়ে করবে? জোর করে কই, তুইও তো ওকে ভালোবাসিস। কি আপনারা পাগল নাকি? কে ভালোবাসে? আমি কোনো ভালো টালো বাসি না, একে চিনিই না আমি। হয়েছে, আমার সব জানি। তোমাদের 2 বছরের প্রেম, আর এখন এত লজ্জা পেতে হবে না। হোয়াট? কি বলেন এসব? 2 বছরের প্রেম, সেটা কবে হলো? আপনার ছেলেকে তো আমি সবে সেদিন। ওই তো আকাশ কাজে নিয়ে আসছে। আয় বাবা আয়। বৌমা বসো। আকাশ বস, স্টেজে বস। কাজী সাহেব শুরু করেন বিসমিল্লাহর নাম নিয়ে। আকাশ এক কাজীকে ধরে এনেছে, মাথায় বন্দুক। ব্যাটার বয়স 60 হবে, এমনিতে বড়, তারপর মাথায় বন্দুকের নল। কাঁপতে কাঁপতে বলে, বাবা, আমার মাথা থেকে বন্দুকটা সরাও। হুম, সরাবো না। বুড়ো ভাম, তুই বলেছিলি জোর করে বিয়ে নাকি তুই পড়াস না, তবে কেন সরাবো? তুমিই তো বললে কোনে রাজি না, বা তাই জোর করে বিয়ে করা অদম্য। আপনার আমার ধর্ম নিয়ে চিন্তা করতে হবে না। একে আকাশ, জোর করে মানে? ওই মেয়েটাও বলছে, তুই না বললি 2 বছরের প্রেম। আহা মা, বিয়ের কোণে রেডি, কাজী রেডি, বর রেডি, মেহমান রেডি, খাবার রেডি। এখন এত সব জানতে চেয়েও না তো, শুধু জানো ওকে আমি ভালো রাখবো। আর হ্যাঁ, জোর করে বিয়ে করব, তাতে কি? ভালো তো বাসি। আরে এটা তো পাগলামো হয়ে গেল। আহা, তুমি চুপ করো, ওদের ওরা বুঝবে। আকাশ সোনার ছেলে, ও ঠিক ভালোবাসায় মন জয় করে নেবে। কিরে কাজী, বন্দুকের গুলি ছেড়ে তোকে স্যাম্পল দেখাতে হবে, তবে বিয়ে পড়াবি? না, এখনই শুরু করছি। কাজী বিয়ে পড়ানো শুরু করে। নিতুর মাথার দুপাশে বন্দুক তাক করে বডিগার্ড দাঁড়িয়ে থাকে। নিতু অবাক হয়, মেহমানগুলো কি আরামে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে খাচ্ছে, কেউ কিছু বলছে না। নিতু তখন চেঁচিয়ে ওঠে, থামান এসব, আমি বাসায় যাব, আমি আপনাকে বিয়ে করব না। আরে মা, চেয়েছিও না, মানুষ কি বলবে? বিয়ে করে ফেলো, আকাশ অনেক ভালো ছেলে। চেঁচাবো না মানে? কি করব মানে? এ কেমন মানুষ? চোখের সামনে একটা মেয়েকে জোর করে বিয়ে করছে, কেউ কিছু বলছে না। আপনারাই কেমন বাবা মা? আমাকে যেতে দিন, আমার মা চিন্তা করছে। মা ছেলে টাকা পয়সা আছে, দেখতেও সুন্দর আছে, আলহামদুলিল্লাহ, কবুল বলো। কাজী সাহেব, আপনার মেয়েকে বিয়ে দেন ওই বখাটের সাথে। মানে? তখন আকাশ চুপ করেছিল, এবার উঠে দাঁড়ায়, তারপর নিতুর কাছে এসে ধমক দিয়ে বলে, এই মেয়ে তোমাকে তুলে যেহেতু এনেছি, এটাও মনে রেখো তোমাকেই বিয়ে করবই। চুপচাপ কবুল বলো, না হলে গুলি মেরে খুলি উড়িয়ে দিব। বলবো না। কি করবেন? আচ্ছা, বুঝতে পারছি। শোনো, তুমি না বললে না বলো, সমস্যা নেই। তোমার নিজের জানের ভয় না থাকুক, তোমার মার জানের তো আছে। এখান থেকে একটা ফোন যাবে, ওখানে তোমার মায়ের মাথার খুলি উড়ে যাবে। কি বলো, ফোন দিব? আকাশ ফোন হাতে নেই। ঠিক তখনই নিতু চেঁচিয়ে ওঠে, না, ফোন দিবেন না। আমি রাজি, কবুল কবুল কবুল। আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিলাম। বলে নিতু কেঁদে উঠল। আকাশ মুচকি হাসে। আকাশের বাবা মা দুজনেই নিতুর অবস্থা দেখে মন খারাপ করে তাকায়। শুধু এত দেরি করলেন কেন? হ্যাঁ, আরো আগেই বললেই তো হতো। এবার বর বলেন কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। ইয়া আল্লাহ, এই নতুন দম্পতিকে কবুল করুন। পোলাটা গুন্ডাটা মায়াটাও আগুন কম না। ইয়া আল্লাহ, এদের এই পাতিলে ঠোকাঠুকির বন্ধ করে মহব্বত বৃদ্ধি করায় দেন। জামাই যাহাতে মাইয়ার পেছনে মুরগির মতো তিতি করে ঘুরে, আর মাইয়া ও যেন পোলার পেছনে ডিম পাড়লে ঘুরে। কাজী সাহেবের দোয়া শুনে উপস্থিত সকলে হেসে দিল। আকাশ রেগে যায়। এই কাজী, এইসব কি? সরি, ভুল হয়ে গেছে। আসলে অতি ভয় উত্তেজনায় ভুলভাল বলে ফেলছি। জীবনেও এমন বিয়া দেখিনি নাই তো। ঠিক আছে, এই নেন হাদিয়া, এবার বিদায় হন। কাজী বিশাল অঙ্কের টাকা দেখে হা হয়ে যায়, থতমত খেয়ে বলে,
এমন জোর করে বিয়ে ঘরে ঘরে হোক। এবার ফুটেন। ও হ্যাঁ, তিতি করা মুরগির ঠ্যাং খেয়ে তবে ফুইটেন। উপস্থিত জনগণ, আজকে থেকে নিতু আমার বউ। এবার আপনারা সবাই খানদান আনন্দ করেন, নাচ গান করেন, তারপর বাড়ি চলে যান। আকাশ উপরে চলে যায়। নিতু অসহায়ের মতো বসে থাকে। সকলকে খাবার দেওয়া হয়। রাত বাজে 12টা। আকাশের বাবা মা দুজনে খাবার নিয়ে নিতুর সামনে বসে আছে। মা খেয়ে নাও, সে কখন হলো এলো। খাবো না আমি। আপনারা এমন কেন? আপনাদের ছেলে জোর করে আমায় বিয়ে করলো, আর আপনারা না বকে উল্টো আমাকে খাওয়াতে এসেছেন। মা খেয়ে নাও, সে কখন হলো এলে, একটুও খেয়ে নাও। মারে, আমার ছেলেটা অনেক বড় পাগল। কি যে বলতো, আসলে আকাশ ছাড়া আর আমাদের ছেলে মেয়ে নেই, তাই আকাশের কোনো চাওয়া আমরা অপূর্ণ করি না। আর তাছাড়া আমাদের কোনো মেয়ে নাই, তোমাকে আমি মেয়ে ভেবেই। বলতে বলতে আকাশের মায়ের চোখে জল আসে। উনি উঠে চলে যান। আকাশের বাবা মন খারাপ করে বলল, তোমার মায়ের মন খুব নরম, বড় স্বাদ করে তোমাকে খাওয়াতে এসেছিল। বুঝতে পারছি আকাশের সাথে রাগ আছে তোমার, কিন্তু যা হবার তা তো হয়ে গিয়েছে। আর আমরা তো তোমাকে ভীষণ পছন্দ করেছি। আঙ্কেল, আপনাদের কাছে সব অনেক সহজ, আমার জন্য না। আমরা মধ্যবিত্ত, এসব দেখে বড় হইনি। ভাবুন আমার মার কি অবস্থা। তুমি আমার ফোন থেকে কল করে নাও, তারপর একটু কিছু মুখে দাও। এ সময় আকাশ রুমে ঢুকে। কি হলে বাবা, ঘুমাও না? তুমি হার্টের রোগী, এত রাত জাগলে কেন? কি করবে, বৌমা তো কিছু খাচ্ছে না। খাবার রেখে যাও বাবা, সাদাসাদির কিছু নেই। খাবার এমন এক জিনিস যার সাথে রাগ করে পারা যায় না। খেলে খাবে, না খেলে নাই। খিদে পেলে পেটের জ্বালায় এমনি খেতে চলে আসবে। এইভাবে বলিস না বাবা। মা, খাবারটা রেখে যাচ্ছি, খেয়ে নিও প্লিজ। আকাশের বাবা মা চলে যায়। নিতু তেমনি রাগ করে খাটে বসে থাকে। তোমার মায়ের সাথে কথা হয়েছে? মানে আপনি কি বলেছেন? হ্যাঁ, ওনাকে আশ্বস্ত করেছি তোমার জন্য চিন্তা করতে না। আর ওনার ঠিকানায় 50,000 টাকা পাঠিয়ে দিয়েছি। টাকা পেয়ে প্যা প্যা বন্ধ করে দিয়েছে। এখন মেবি টাকা নিয়ে নাচছে। ছি, আপনার ভাষা কি খারাপ। ও মা, আমি কি গালি দিলাম তোমার মাকে? তোমাকে বললাম সত্যিটা। তোমার মা টাকা পেয়ে ঠিক হয়ে গেছে। আসলে টাকা এমন জিনিসই, সব করানো যায়। আপনি আমার মাকে নিয়ে এভাবে কথা বলবেন না। আর হ্যাঁ, টাকা দিয়ে সব করা যায় না। যেমন আমাকে জোর করে তো বিয়ে করেছেন, কিন্তু মন পাবেন না। লক্ষ টাকা বিছিয়ে রাখলেও আপনি আমার ভালোবাসা পাবেন না। হাহা, সময় সব বলে দেবে। আর আমি তোমার থেকে কিছু আশা করি না। আমি তোমাকে ভালোবাসি, এই যথেষ্ট। যাই হোক, রাত হয়েছে, খেয়ে নাও, তারপর বাকি কাজ করতে হবে। নিতু লাফিয়ে ওঠে। বা কাজ মানে? আপনি কিসের কথা বলছেন? ঘুমানোর কথা বলছি। ও হ্যাঁ, না তুমি কি ভেবেছো? মানে কিছু না। আর আমি খাবো না। ঠিক আছে, খেলে খাও, না খেলে নাই। আকাশ খাটে গিয়ে শুয়ে পড়ে। নিতু খাটের দিকে তাকায় আর মনে মনে ভাবে, কি অদ্ভুত লোক, কি সহজে বলে দিল খেলে খাও, না খেলে নাই। আর কি খাটে যাচ্ছে কেন? এর কি আমার সাথে ঘুমানোর ধান্দা আছে নাকি? না না, কোনো মতেই না। এভাবে তাকানোর কিছু নেই, তুই শুতে পারো। সেদিন যা হয়েছে দুজনের সম্মতিতে, বেহুশ অবস্থাতে, ভবিষ্যতেও সেভাবে হবে। কি বেহুশ অবস্থা? এইসব হবে? কি বলেন এইসব? আরে ধুর, মানে দুজনের ইচ্ছেই। তোমার অনুমতি ছাড়া আমি তোমায় কোনোদিন স্পর্শ করব না। নির্ভয়ে থাকো। কিন্তু অবাক হয়। তাহলে বিয়ে করলেন কেন? ভালোবাসি তাই। তুই যাতে আর কারো না হও তাই। তোমাতে স্পর্শ করতে নয়, ভালোবাসতে বিয়ে করেছি। হ্যাঁ, স্পর্শ জরুরি, তবে সেটা জোর করে নয়। আর আমি জানি তুমি একদিন নিজেই আমায় ভালোবাসবে। নিতু অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশ ঘুমিয়ে পড়ে সাথে সাথে। মানুষটা এতটাও খারাপ না, কত বড় মাফিয়া। ইচ্ছে করলে জোর করে সেদিনের মতো শারীরিক সম্পর্কও করতে পারত। হঠাৎ নিতু টের পায় ওর খিদে পেয়েছে খুব। না, আর বসে থাকা যায় না। সবাই ঘুমিয়ে পড়েছে, চটপট খেয়ে নেই, কেউ টের পাবার আগে। নিতু এদিক সেদিক তাকায়, তারপর শাড়িটা দুহাতে উঁচু করে ধরে খাবারের কাছে এগিয়ে যায়। চুরির আওয়াজ হয়। সে আস্তে আস্তে পা ফেলে তারপর খাবারের কাছে গিয়ে ওর পেটে খিদা যেন দ্বিগুণ বাড়ে। দুটো ডান হাতে খাবারের প্লেট থেকে খাবারে খেতে থাকে। এ তো যখন হচ্ছে না তখন সে একেবারে নুয়ে বসে খাবার খেতে থাকে, যেন মানুষ কয়দিন খাবার না পেলে যেমন করে। খাবার অর্ধেক খেতেই রুমে একটা হাসির আওয়াজ হয়। নিতু চমকে উঠে ঘুরে তাকায় পিছনে, দেখে আকাশ দাঁড়িয়ে হাসছে। নিতুর হাত থেকে খাবারটা পড়ে যায়। আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, আমার আবার কান পাতলা। তোমার খাবার খাওয়ার আওয়াজে একেবারে ঘুম ভেঙে গেল। একটু আস্তে খেতে পারো চাইলে। এখানে খাবার খেতে তোমায় কেউ নিষেধ করবে না। আর চাইলে
আরও নিতে পারো। নিতু লজ্জা পায়, কোনো রকমে আমতা আমতা করে বলে, আরে না না, খাবারগুলো ফেলে রাখা হয়েছে, অযথা নষ্ট হবে তাই, না হলে কে খায়? আমি আবার খাবার নষ্ট করি না। তাই? তাই তো। এমন ভাবে কি দেখছেন? আকাশ পাশে ফ্রিজ দেখিয়ে বলে, কিন্তু আমাদের ঘরে তো ফ্রিজ আছে, খাবার নষ্ট হওয়ার চান্স নেই। নিতু আরো বেশি লজ্জা পায়। কি? ফ্রিজ? আরে ধুর, পেঁচান কেন বাল? ক্ষুধা লাগছে তাই খাইতেছি, বুঝতেছেনই তো, আবার লজ্জা দেন কেন? খেতেও দিবেন না নাকি? হাহা, বাল, সুন্দরী মেয়েরা এসব বলে? আকাশ শেষে দেয়। নিতু অবাক হয়ে গেল, সাথে রেগে যায়। সমস্যা কি আপনার? হাসেন কেন? তোমার কথা শুনে পাগলি মেয়ে। ঠিক আছে, খেয়ে নাও, তারপর ঘুমাতে আসো। হ্যাঁ ঠিক আছে, যান যান, আপনি ঘুমান, আমার ঘুমের চিন্তা করতে হবে না। জোর করে বিয়ে করে ঘুম হারাম করে এখন আবার ঘুমের চিন্তা। হ্যাঁ, আমার বেশ ঘুম পাচ্ছে, এবার খেলে একটু আস্তে খেও। তোমার জাবর কাটার আওয়াজে আমার কান খুলে যায়। কি? আমি জাবর কাটি? না, সরি, ভুল হয়েছে, মাফ করুন। নিতু হেসে দেয় আকাশের কান ধরা দেখে। আকাশ অবাক হয়ে থাকে ওর হাসি দেখে, এই প্রথম ওকে মন খুলে হাসতে দেখল। তুমি হাসলে? নিতু হাসি থামিয়ে দেয়। তাই তো ও হাসছে, সে লোকটার সাথে যে একটু আগে তাকে জোর করে বিয়ে করেছে। নিতু তাকে সামলে শক্ত হওয়ার ভান করে বলে, না কই, হাসতেছি না তো, যান ঘুমান যান। ওকে, তুমি ঘুমাবে না? আমার চিন্তা আপনার করতে হবে না, চুপচাপ ঘুমান। আকাশ ঘুমিয়ে পড়ে। নিতু খাওয়া শেষ করে ওর ফোনটা হাতে নেয়। মাকে কয়েকবার কল দেয়, রিং হচ্ছে, ওপাশ থেকে কেউ কল তুলছে না। নিতু অবাক হয়। এই প্রথম মা আমাকে ছেড়ে চিরদিনের জন্য একা হয়ে গেল, তাও এইরকম একটা সময় আর অবস্থায়ও মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ফোন তুলছে না। আসলে কি টাকার কাছে মায়ের ভালোবাসা হেরে গেল? আর এই লোকটারই বা কি করে মেনে নিব? একটা মেয়ের কত স্বপ্ন থাকে। কিন্তু এটা সেটা কল্পনা করে, বেশ কিছুক্ষণ ভাবতে পারে না। ওর গলা ভারী হয়ে আসে, জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নেয়, পাশে লোকটার দিকে তাকায়। দেখো কি দিব্যি ঘুমাচ্ছে, একটা মেয়ের সর্বনাশ করে এখন নাক ডাকছে। মিস্টার খারুজ মাফিয়া, কোনো মাফ নেই, আমি আপনাকে জীবনেও ভালোবাসবো না। নিতু একটু পর ঘুমিয়ে পড়ে। আকাশ চোখ মেলে নিতুর দিকে অপলকে তাকায়। বাতাসে ওর চুলগুলো বারবার ওর মুখের উপর পড়ছিল, সেটা আলতো করে সরিয়ে দেয়। মনে মনে ভাবে, আমি জানি আমার প্রতি তোমার কষ্ট আছে, কিন্তু তোমাকে ভালোবাসি। তুই চাওনি, আমি চেয়েছি, তাই জোর করেই বিয়ে করেছি। সময়ের সাথে ঠিক হবে, চিন্তা করো না। আকাশ ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিতু নিচে যেতে দেখে রিহান আর ওর মা দাঁড়িয়ে আছে। নিতু দৌড়ে যায়। মা তুমি এসেছো, ঠিক আছো তুমি? হ্যাঁ মা, ঠিক আছি। কেমন আছিস? আর কেমন আছি জানতে চেও না মা। রিহান ভাইয়া, তুমি এলে খালা কিছু বলেনি? বলেছে, জোর করে এসেছি, তোকে তো বাঁচাতে পারলাম না, এবার তোর অবস্থাটা দেখে যাব। সেই গুন্ডাটা কই? রিয়ান, এসব বলো না, ও আমার মেয়ে জামাই। হ্যাঁ খালা, অনেক টাকা পাইছেন, এখন তো মেয়ের জামাই মনেই হবে, কিন্তু আমার আর নিতুর জীবন তো শেষ হয়ে গেল মাঝখানে। মা চুপ করো, রিহান ভাইয়া এসব আর বলো না। তোমার আর আমার হয়তো এক হওয়া লেখা ছিল না, তোমার জন্য ভালো একটা মেয়ে পাও, দোয়া করি। বসো, নাস্তা করো। আর নাস্তা? আর ভালো মেয়ে? আমার আর জীবনে বিয়ে করা হবে না, কারণ তোমার নজর পরের বইয়ের উপরে পড়েছে। আর নিতু আর সবাই চমকে তাকায়। আকাশ রিভলভার হাতে আসছে, পেছনে ওর বাবা মা আর বডিগার্ড। এসব কি বললেন? আপনার আগে ওকে আমি ভালোবেসেছি। তোমার আগে ওর সাথে আমি রাত কাটিয়েছি। কি নিতু, তুমি কাকে বিয়ে করছো? রাত কাটিয়েছো দিব্যি বলে বেড়াচ্ছ? আর কাটালেই কি? নিতু আপনাকে ভালোবাসে না। কিন্তু আমার বউ আর আমার বন্ধু প্রিয়জন সব কিছু ও আপনার কোনো দিন হবে না, যতই চেষ্টা করেন। থামবে তোমরা, কি শুরু করলে? এখন এসব বলে কি লাভ রিয়ান? কেন কথা বাড়াচ্ছ? আন্টি, আমি এখানে কেবল নিতুকে দেখতে এসেছিলাম, দেখা শেষ। নিতুও মনে হয় ভালোই আছে। এখানে বেশিক্ষণ থাকলে আমার মাথা গরম হয়ে যাবে, আমি আসি। নিতু, তোমার কাজিনের তোমার আর আমার পেট ভরা মানে ভালোবাসা দেখে নিজের পেটই ভরে গেছে, তাই চলে যাবে। ইউ ব্লাডি! রিহান আকাশকে ঘুষি মারতে যায়, সকলে চমকে যায়। আকাশ হাসতে থাকে। নিতু মাঝে গিয়ে দাঁড়ায়। না ভাইয়া। রিহান আর দাঁড়ায় না, ওর অজান্তে চোখের কোণে এক ফোঁটা জল জমে, সেটা কোনো মতে চেপে সেখান থেকে বের হয়ে যায় নিতুর কাছে। রিহানের জন্য খারাপ লাগে, কিন্তু কিছু করেনি, ও এখন বিবাহিত।
রিহানের জন্য কিছু অনুভব করলে সেটা ওর জন্য পাপ হবে। এমনিতেই রিহানের সাথে তার তেমন ভালো সম্পর্কও ছিল না কোনোদিন। কেবল বিয়ে ঠিক হয়েছিল, একটা অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছে। রিহান চলে যাবার পর নিতুমা নিতুর কাছে আসে, মাথা মুছে বলে, নিতুমা, আমাদের চিন্তা ভাবনা এক, কিন্তু উপরওয়ালা করে দেয় আরেক। যা হয়েছে তুই মেনে নে, আকাশের সাথে সুখী হ। তাই মা, 50,000 টাকার ডায়লগ এইসব, তাই না? নিতু, তুই আমাকে এমন ভাবিস? ভাবি না, তুমি এমনই। ভাবি না মা, তুমি এমনই। তুমি শুধু টাকাকেই ভালোবাসো, আমাকে না। এখন টাকা হয়েছে তাই বলছো মেনে নাও, অথচ গতকাল সে তুমিই বলেছো মেনে নিবে না, ও মাফিয়া। হ্যাঁ, বলেছিলাম মা, এটা সত্যি, টাকা জীবনে গুরুত্বপূর্ণ। তবে এটাও সত্যি, আমি সত্যি সত্যি চাই তোরা সুখী হ। যা হবার তা হয়ে গেছে। আমি চাই না আমার মতো তুইও স্বামীহীন জীবন কাটা। মা, ভালো লাগছে না। তুমি এসেছো, নাস্তা খাও, সময় কাটাও, তারপর চলে যাও। আকাশ চলে গিয়েছিল আরো আগে। আকাশের মা দাঁড়িয়ে আছেন, মামির কথায় বাধা দিতে চাননি। তবে নিতুর কথা শুনে তিনি আহত হন। ছি নিতু, উনি তোমার মা হন, এ কেমন কথা? আপা আপনি আসেন, এখানেই থাকবেন, আমাদের সাথে আনন্দ করবেন, যাওয়া যাই পরে। আর আপনার তো বাসায় কেউ নেই, গিয়ে কি করবেন? কিন্তু আপা না মানে, এ মেয়ের শ্বশুর বাড়ি। আপনি আসেন তো, এত কথা কেন বলো? নিতু, আপাকে নিয়ে বারান্দায় যাচ্ছি, তুমি আমাদের জন্য নাস্তা আনো। ও হ্যাঁ, আমরা বাড়িতে কাজের লোক রাখিনি, সব নিজ হাতে করতে পছন্দ করি। এখনো নিজের হাতেই করতাম, তবে নতুন বউয়ের হাতে একটু খেতে মন চাইলো। বেআইন সাহেবা, রাগ করবেন না তো? আরে না না, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিতু খুব মজার খাবার বানায়। যা মা, যা। না আন্টি, এটা কোনো ব্যাপার না। আমি অবশ্যই রান্না করব, এটা আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা বসেন, নাস্তা আনছি আমি। নিতুর নাস্তা এনে দেয়। নিতুর মা আর শাশুড়ি বসে গল্প করে আর নাস্তা খায়। একটু পর যোগ দেন রহমান সাহেব। সবাই বেশ হাসি খুশি। নিতুর দেখতে বেশ ভালো লাগে। অনেকদিন পর নিতু তার মাকে এমন হাসি খুশি দেখল। এ সময় পেছন থেকে হঠাৎ আকাশ আসে। কি দেখতে সুন্দর লাগছে না? কত সুন্দর দৃশ্য। নিতু চমকে ওঠে। কি? হ্যাঁ, দেখো, তোমার মা, আমার বাবা মা সবাই কত মিলেমিশে আছে, কত খুশি। এখন আমরা মিলে গেলেই তো হয়। আপনার এ আশা কখনো পূরণ হবে না। জেনে রাখুন, আমি আগামী 3 মাসের মধ্যে আপনাকে ছাড়ছি। তাই ছেড়ে কোথায় যাবে? যেখানে যাবে খুঁজে নিয়ে আসবো। পাবেন না, কারণ আমি এই দেশেই থাকছি না। আমি বাইরে চলে যাব। হা হা, দেখা যাক। নিতু রাগ দেখিয়ে চলে যায়। বিকেলে ওর মা আকাশের বাবা মায়ের সাথে সুন্দর একটা সময় কাটায়। নিতু অবাক হয়, এবারের সবাইকে মানুষ কত ঘৃণ্য চোখে দেখে, অথচ এরা কত মাটির মানুষ। তবে আকাশকে কেন মানুষ মাফিয়া বলে? নিতু রাতের বেলা ঘুমাতে যায়, আকাশও আসে। মাঝে কোলবাল শেখে দুজনে ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ নিতুর ঘুম ভেঙে যায়। নিচ থেকে একটা আওয়াজ আসছে। নিতু কান খাড়া করে, বুঝতে পারে ভাঙচুরের আওয়াজ। নিতু জানালার পর্দা ফাঁক করে ভয় পেয়ে যায়। 3-4টা লোক মুখোশ পরা, নিচে রামদার ছুরি বন্দুক হাতে দাঁড়িয়ে। একজন কিছু একটা দিয়ে গেটে আঘাত করছে। নিতু ভয়ে হক চুকিয়ে ওঠে। হঠাৎ একটা গুলি ছোড়ার শব্দ হয়। নিতু খেয়াল করে আরেকটার জন্য আকাশের গায়ে লাগবে। নিতু দৌড়ে আকাশকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আকাশ হঠাৎ হা হয়ে চেয়ে থাকে, কিছু বুঝে উঠতে পারে না। নিতু এসে আকাশকে জড়িয়ে ধরে। আপনি ঠিক আছেন? লাগেনি তো? লাগেনি, কিন্তু কি হচ্ছেটা কি? জানি না, আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি আপনার গেটের নিচে 3 জন দাঁড়িয়ে আছে, পিস্তল বন্দুক নিয়ে, আর কেউ গেট ভাঙার চেষ্টা করছে। কি কি বলো দেখি তো, সরো। না না, আপনি যাবেন না। আপনার কিছু হলে? আকাশ থমকে যায়, তারপর কি মনে করে নিজেকে ছায় নেয়। আমার কিছু হয়ে গেলেও তোমার কষ্ট হবে না, আমার চিন্তা করতে হবে না। আর তাছাড়া বাড়ির সামনে ওরা এসব করবে। আকাশ চৌধুরী ভীত নয়, গুহায় বসে থাকবে। আকাশের কথা শুনে নিতুর মন খারাপ হয়। আকাশ নিচে নেমে যায়, বডিগার্ডদের ডাক দেয়, কেউ সাড়া দেয় না। আকাশের চিৎকারে ওর পরিবারের সবাই সহ নিতুর মা নিচে নেমে আসে। কি হলো আকাশ? বাবা, বাহিরে কিছু হারামজাদা উৎপাত করতেছে, শায়েস্তা করে আসি। ও মা গো, কারা এরা? ভয় পাবেন না, আমি আছি। বডিগার্ড সব কই? হঠাৎ আকাশ দেখে বডিগার্ডরা জায়গায় জায়গায় ঘুমিয়ে আছে গেটের কাছে। আকাশ দৌড়ে গিয়ে তাদের ধরে। জায়গায় কেউ সাড়া দেয় না। একটু পর আকাশ বলে, কেউ প্ল্যান করে করেছে, সব বডিগার্ডদের কিছু খাইয়ে বেহুশ করে রেখেছে, যাতে হামলা করতে পারে। ওরা বোধহয় আমাদের জেগে থাকার শব্দ টের পেয়ে চলে গেল। হ্যাঁ,
চলে গেছে, কিন্তু ওরা যেই হোক ওদের আমি ছাড়বো না। বাবা, ভয় হয়। এখন তুমি আমার নিতুর জামাই, সাবধানে থেকো। কেবল দোয়া করবেন, যান, সবাই ঘুমান। সকাল হলে জানতে পারবো কে এই কাজ করেছে। সবাই ঘুমাতে যায়। আকাশ নিতুকে বলে, থ্যাংক ইউ আমার জীবন বাঁচানোর জন্য। থ্যাংক ইউ এর কিছু নেই, আপনার জায়গায় অন্য কেউ হলেও জীবন বাঁচাতাম। ঘুমান। নিতু চলে যেতে নাই। আকাশ হ্যাঁচকাটানে নিতুকে বুকের সাথে মেশায়। নিতু চমকে যায়, ওর গা কাঁপতে থাকে। আমার সাথে অন্যদের তুলনা ভালো লাগে না আমায় তোমার? আমি কি এতই খারাপ? ইচ্ছে করে না ভালোবাসতো ছুতে? আমি কি ভালোবাসার খুব অযোগ্য? নিতুর কাছে এই জবাবগুলো নেই, কারণ আকাশ কোন দিকে খারাপ নয়, কেবল নিতুকে কেন যেন মানতে পারছে না। নিতু জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, সরুন। হা হা হা, আমার প্রেমে তুমি পড়বেই ম্যাডাম, হি হি। সেগুড়ে বালি, খারস কোথাকার। দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা নিতু ঘুম থেকে উঠে আকাশের মায়ের কাছে যায়। আন্টি, আমার স্কুলে পড়াতে যেতে হবে, আমি আসি। ও মা, পড়াবে মানে? হ্যাঁ, ওটাই আমার চাকরি। আজ 3 দিন এসব ঝামেলায় বন্ধ ছিল। আমরা তো কখনো ভাবিনি আমাদের বউ ঘর ছেড়ে চাকরি সামলাবে। সরি আন্টি, আমি এখনো নিজেকে আপনাদের বউ মনে করছি না। কিন্তু আকাশের মা কিছু বলতে যাবে, আকাশের বাবা চোখ দিয়ে তাকে থামতে ইশারা করে। আকাশের মা চুপ হয়ে যায়। এ সময় আকাশ আসে। চলো। চলো মানে? আপনি কোথায় যাবেন? তোমাকে পৌঁছে দিয়ে আসবো। তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই পারবো। তুমি বললেই তো হচ্ছে না। আমি তোমাকে আগেই বলেছি আমি যাব। তুমিও ভালো করে জানো আমি যখন বলেছি যাবই। দেখুন মিস্টার আকাশ, আপনি নিজেকে আমার স্বামী ভেবে যদি হুকুম চালান, তবে বলে দেই আমি নিজেকে আপনার ওয়াইফ ভাবি না, আর কখনো ভাববও না। এসব করে লাভ নেই। তুমি যা খুশি ভাবতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো। নিতু চলে যায়, পেছন পেছন আকাশ যায়। আকাশের মা চোখে পানি নিয়ে তাকায়। কিছুই বুঝলাম না, ছেলেটা কি করলো? এমন মেয়েকে বিয়ে করলো যে কিনা ওকে আমাদেরকে কখনো মেনেই নেবে না। আকাশের মা, তোমার ছেলে জোর করে বিয়ে করেছে, আর জোর করে বিয়ে করলেও ভালোবাসা হয় না। তার মানে কি ওদের জীবন এমনিই থাকবে? না, সময় দাও, সময় সব ঘা সারিয়ে দিবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আকাশ আর নিতু গাড়ি দিয়ে যেতে থাকে। হঠাৎ একটা জায়গায় গেলে নিতু চেঁচিয়ে ওঠে, এই থামান থামান, কি হলো? ওই যে ফুচকা, আমি ওই দোকানদারটার কাছে যাব। ইউ, এইসব ফুচকার দোকানে তুই ফুচকা খাবে? আমার সাথে চলো, আমি তোমাকে বেস্ট ফুচকা। না, লাগবে না, কোনো দরকার নেই। এই জন্য বলি আপনার আমার কখনো মিল হবে না, বুঝেছেন? কারণ আমাদের মন মানসিকতা এক না, পছন্দ এক না। আপনি 5 স্টার খোঁজেন, অথচ আমি। সরি, ভুল হয়েছে, আর বলতে হবে না, এখানেই খাবো, চলো। আকাশ আর নিতু ফুচকার দোকানে যায়। নিতু দোকানের সামনে গিয়ে বলে, মামা, একটা ঝাল করে ফুচকা দাও তো। আপনি খাবেন? না, আমি। হ্যাঁ জানি তো, খাবেন না তো। আপনি এসব রাস্তার খাবার খান না, অথচ যাকে নিয়ে বাঁচতে চান সে কিন্তু এইসবই খায়, আবার বলেন ভালোবাসেন। মামা, আরো 1 প্লেট দাও, একদম ঝাল করে। শিওর তো? মামা দাও। ফুচকাওয়ালা 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দেয়। নিতু গড় পড়িয়ে একের পর এক খায়। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট শেষ। আকাশ একটা মুখে দিতে গিয়ে অমনি হা হয়ে থাকে। ওর খাওয়া দেখে আর খেতে পায় না। নিতু তখন বলে, সে খেতে পারছেন না? আগেই বলেছিলাম। না, খাচ্ছি, দাঁড়াও। এই বলে আকাশ খেতে শুরু করে। ওর বমি পাচ্ছিল। এদিকে ও ঝাল ও একদম খেতে পারে না, তবে নিতুকে খুশি করার জন্য ও সব করতে রাজি। মাত্র 1 প্লেট খেয়ে ফুফাচ্ছে। না, আবার দাও তো। বাহ, কি বাত হ্যায়। ফুচকাওয়ালা আরেক প্লেট দেয়। আকাশ আবার খায়, আবার চাই, আবার খায়। একসময় আকাশের চোখ থেকে গড়গড়িয়ে পানি পড়তে থাকে। নিতু হাসছিল। হঠাৎ করে নিতু বুঝতে পারে আকাশে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু আকাশ থামছে না। নিতু তখন থামিয়ে বলে, হয়েছে, আর খেতে হবে না। না মামা, আর 1 প্লেট ফুচকা দেন তো। কিন্তু মামা, আপনার তো অবস্থা খারাপ, এরপর খেলে তো। যা হবার হোক, আপনি দেন। বিবিকে খুশি করানো এত কসরত নাকি মামা? লাভ নেই, আমার জন্য এরকমই জিদ্দি, কত কি করি, কিন্তু যেই লাভ সেই কদু। ওরা ওখানে আমাদের ভালোবাসা বুঝে না। নিতু লজ্জা পায়। বেচারা আকাশ নিঃশ্বাস নিতে পারছে না। নিতু বুঝতে পারে আকাশ এই প্রথমবার এসব খেয়েছে, আর জাঙ্ক ফুডে সবে অভ্যস্ত নয়। তারপর
এত প্লেট এত ঝাল করে। একটু পর আকাশের মাথা ঘুরতে শুরু করে। আকাশ চোখে মুখে অন্ধকার দেখতে থাকে। নিতু বুঝতে পারে আকাশের শরীর অসুস্থ হয়ে গেছে, কিন্তু মনে মনে আফসোস করে। ছি ছি, এটা কি হলো আমার জন্য উনি? না না, দেখি, আসুন আসুন, গাড়িতে বসুন, আমি এক্ষুনি বাড়িতে কল করছি। ওরা গাড়ির দিকে এগোতে যাবে, ঠিক তখন দুটো ছেলে এগিয়ে আসে, মুখোশে বাঁধা। ওরা এসে আকাশকে ধাক্কা দিয়ে ফেলে নিতুকে টানতে থাকে। নিতু অবাক হয়ে যায়। এই আপনারা কারা? এরকম করছে কেন? কি চান? ছাড়ুন। সেটা বস তোকে বলবে। বস? কোন বস? ওরা আকাশের দিকে তাকায়, তারপর বলে, গেলি দেখবি, চল। না, আমি কোথাও যাব না, ছাড়ুন ছাড়ুন। ওরা চায় না। আকাশের অবস্থা তখন খুব খারাপ, কিন্তু আকাশ বুঝতে পারে নিতুর সাথে কিছু একটা হচ্ছে। আকাশ টলতে টলতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একজনের হাত ধরে বলে, এই ছাড়, কে তোরা? গুন্ডারা ওকে ঝাটকা মেরে ফেলে দেয়। একজন নিতুর দিকে ছুরি এগিয়ে নিয়ে যায়। একে বরং মেরে দিই, তাহলে আকাশের উপর প্রতিশোধটা আরো সহজ হবে। ও মরলে আকাশ বুঝবে প্রিয়জন হারানোর কি যন্ত্রণা। না, এটা করিস না ফিরোজ, বস আমাদের মেরে ফেলবে। বস বলেছে মেয়েটাকে জীবন্ত চাই। বস তো আমারই ভাই, আমি দেখব, কিন্তু আজ আমি প্রতিশোধ নিয়ে তবে ছাড়বো। গুন্ডাগুলো নিতুর দিকে এগিয়ে আসে। নিতু চিৎকার করে ছুরি মারতে যাবে, ঠিক তখনই আকাশ সামনে চলে আসে। ছুরিটা আকাশের বুকে বিঁধে আকাশ চেঁচিয়ে ওঠে, তারপর সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। গুন্ডাগুলো দৌড়ে পালায়, নিতু কাঁদতে থাকে। এ কি হলো? আপনি আমার জন্য ছুরি নিলেন নিজের বুকে? সব আমার দোষ। আমি যদি তখন জোর করে আপনাকে ফুচকা না খাওয়াতাম, আপনার এই অবস্থা হতো না। আর এখন এই অবস্থা। নিতু কাঁদতে থাকে, কি করবে বুঝতে পারে না। একসময় হঠাৎ করে ও রিহানের কথা মনে পড়ে। ওর কাছে রিহানের নাম্বার সেভ ছিল। রিহানকে কল করে। ভাইয়া, সর্বনাশ হয়েছে। কি হয়েছে নিতু, তুমি ঠিক আছো? আকাশকে কেউ ছুরি মেরে দিয়েছে। বলছিস কি? তোদের লোকেশনটা পাঠা, আমি আসছি। কিন্তু রিহান আস্তে আস্তে আকাশকে বাঁচানো যাবে না। নিতু কোনো মতে একটা গাড়ি থামি আকাশকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আকাশের বাবা মা, রিহান, নিতুর মা সবাই দৌড়ে আসে। আকাশের মা কান্না করতে থাকে। এ কি হলো? কারা আমার ছেলের আমার সর্বনাশ করলো? আন্টি, আমি সব জানবো, এখন আগে আকাশের সুস্থতার জন্য দোয়া করুন। কি হয়েছিল নিতু? নিতু সবাইকে সবকিছু খুলে বলে। আকাশের মা একটু রেগে যান। তোমার জন্য আমার ছেলেটার মরণ হবে। তুমি নিজেকে কি মনে করো? আমার ছেলে তোমার এত অযোগ্য? নিতু মাথা নিচু করে থাকে। আসলেই তো ও সবকিছুর জন্য দায়ী। আন্টি থামেন, এখন আকাশের জন্য দোয়া করেন, দোষারোপ করলে কিছু হবে না। আকাশের মা চুপ করে যান। নিতু তাড়াতাড়ি অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তোলে। ইয়া আল্লাহ, আমি জানি না এই মানুষটার সাথে আমার ভবিষ্যৎ কি হবে, আমি তাকে মেনে নিতে পারবো কিনা। তবে মানুষটা আমার জীবন বাঁচিয়েছে, হয়তো বড্ড ভালোবাসে। তাকে তুমি কেড়ে নিও না, আমাকে একটা সুযোগ দাও তার সাথে মানিয়ে চলার। আকাশের বাবা দূর থেকে শুনে দুঃখের মাঝেও মুচকি হাসি দেয়। দেখলে, বলেছিলাম না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই ঠিকের দরকার নাই, যে ঠিকে আমার ছেলের জীবন নিয়ে টানাটানি হয়। আপা, আমারও লজ্জা করছে নিতুর কাণ্ডের জন্য। কি বলবো, ধৈর্য ধরে না আপা, সব ঠিক হয়ে যাবে। আকাশের হুঁশ ফিরে, সবাই পাশে দাঁড়িয়ে থাকে। আকাশের মা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কেঁদো না মা, কেঁদো না, দেখো আমি তো ঠিক আছি। মিস্টার আকাশ, আপনার ওপর কারা হামলা চালিয়েছে কোনো ধারণা আছে? না, আমার শরীর তখন খুব অসুস্থ ছিল, আমি চোখে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। আচ্ছা, আমরা জেনেছি ওখানে ফিরোজ নামের কেউ ছিল, আপনি কি এই নামে কাউকে চিনেন? আকাশ চমকে ওঠে। ফিরোজকে চিনি। বলতে পারেন কে? জানালে আমাদের সুবিধা হবে, কারণ গত কিছুদিন আগেও আপনার বাড়িতে হামলা চালানো হয়েছিল। অফিসার, ব্যাপার কি? আমাকে জেলে পুরতে চেয়ে এখন আমার নিরাপত্তা নিয়ে ভাবছেন? আপনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই। নিতুর বিষয়টা মাথা থেকে বাদ দিছি, কারণ নিতু আমাকে চায় না, আর নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার কাজ। আপনাকে আমার নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। ফিরোজকে তারা আমাকে কেন মারতে এসেছে আমি বুঝতে পারছি। আপনি আপাতত কিন্তু কোনো কিছু না, আপনারই ভাষায় আমি মাফিয়া, আর মাফিয়ার জীবন তো বুঝেনি। আমাকে আপনি কতকাল নিরাপত্তা দিতে পারবেন? আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। রিয়ান কিছু বলতে গিয়েও বলতে পারে না, যে সাহায্য করতে গিয়ে সে লজ্জা পেল। এ সময় আকাশের বাবা বলে, লোক তোকে ভুল বুঝে, তুই মাফিয়া, কিন্তু তুই তো অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার সেটা জানে না। যাই হোক, ফিরোজের ব্যবস্থা করার জন্য আমি যথেষ্ট।
না বাবা, ওদের আমি দেখে নিব, কারণ ওরা আমার নিতুকে মারতে এসেছিল। আচ্ছা নিতু কই? নিতুকে দেখছি না তো, কতক্ষণ হয়ে গেল? নিতুও নামাজ পড়তে গিয়েছিল, তোর জন্য দোয়া করতে গেছে, ওই তো আসছে। নিতু রুমে আসে, সবাই চলে যায়। নিতু পাশে বসে, ওর খুব কান্না পাচ্ছে। কোনো মতে নিজেকে আটকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? হ্যাঁ একদম। আমার জন্য আপনি? এসব বলো না, তুমি আর আমি আলাদা নই, যদিও তুমি আমাকে পর ভাবো। ওরা কারা ছিল? আপনাকে কেন মারতে চায়? ওসব বাদ দাও। না বলেন, এমনিতেই শুনি আপনি মাফিয়া। সেদিন বাড়িতে হামলা চালাতে এসেছিল, বডিগার্ডদের জিজ্ঞেস করলেন, তারাও নাকি জানে না কিভাবে তারা বেহুশ হলো। আজ আবার কাহিনী কি? ওরা আফরান ভাইয়ের লোক। আফরান? এই শহরে 1 নাম্বার মাফিয়া আফরান, কিন্তু তারা আপনার কাছে কি চায়? ফিরোজ আফরানের ছোট ভাই, আর আফরানের গার্লফ্রেন্ড ছিল নাদিয়া। নাদিয়া আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়েছিল, পারিনি। এরপর আমাকে আফরানের কথায় মারতে আসে, কিন্তু আফসোস নিজেই মারা যায়। হোয়াট? মানে কি? ভেঙে বলুন তো। মানে খুব সোজা, আফরানের সাথে আমার আজীবনকার দ্বন্দ্ব। দুজনই মাফিয়া, খুব স্বাভাবিক। ওর হয়ে ওর গার্লফ্রেন্ড আমাকে ওকে ধর্ষণ করার অভিযোগ আনে। সে অভিযোগ প্রমাণ করার জন্য 1 রাত থাকার অভিনয় করে। তারপর আমি সবই বুঝি। আমিও ওর মুখ থেকে স্বীকারোক্তির জন্য ওর সাথে তালে তালে কথা বলি। একটু পর সে হঠাৎ আমাকে মারতে আসে, ছুরি নিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে ওর পেটে ঢুকে যায়। আরফান আর ফিরোজের ধারণা আমি খুন করেছি। বাবা মেয়ে মানুষ কি ডেঞ্জারাস। এনিওয়ে, আমার কাছে কি চাই? ওরা জানে তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা, তাই তোমাকে মেরে নাদিয়ার মতোই আফরানের যে হাল হয়েছে আমার সাথে সেটা করতে চেয়েছিল। ও, কিন্তু আমি আর নাদিয়া তো এক না। আমি তো আপনাকে জানি ভালোবাসো না, ওরা তো আর তা জানে না। ওরা কেবল জানে আমি তোমায় ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। নিতু মাথা নিচু করে প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, আচ্ছা এখন এসব বাদ দিন। ডাক্তার বলেছে আপনাকে রিলিজ দিবে, বাড়ি যেতে হবে। আকাশ ওর রুমে বসেছিল, নিতু খাবার হাতে আসে। এসব কি? আপনি তো খেতে পারবেন না, তাই খাইয়ে দিচ্ছি। বাহ, মেঘনা চাইতেই জল। জি না, আমি শুধু মানবিকতার খাতিরে। আমার প্রতি মানবিকতা দেখাবে কেন? আমি কে হই তোমার? ও, আপনি বেশি বকবক করুন দেখি, হা করুন তো। নিতুকে খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর আকাশ বলে ওঠে, আমাকে সারা জীবন এভাবে খাইয়ে দেবে? থুর, আপনি না অনেক বেশি কথা বলেন। আমারই ভুল, না খেতেন সেটাই ভালো হতো। তুমি খেয়েছো? না। কেন? এমনি। খেয়ে নাও। খাবো না। ফুচকা খাবে, চলো। আরে না, কি বলেন? ঠিক বলছি, আমি জানি তোমার ফুচকা পছন্দ, চলো। ধ্যাৎ, আপনি একটা পাগল আসত। আজই ফুচকা খেতে গিয়ে মরতে গিয়েছিলেন, রাত হলো এত, হাতের এই অবস্থা, আর বলেন ফুচকা খেতে চলো। ঘুমান তো। নিতু খাবার খাইয়ে চলে যায়। রাতে ওরা ঘুরতে যায়। সরি। কেন? আমার জন্য আপনি আবার শুরু করলে? আচ্ছা ঠিক আছে, চুপ হলাম, কিন্তু একটা কথা বলেন তো, পুলিশকেও জ্বালালেন না? ওরা তো আবারও আপনার ক্ষতি করতে আসবে। করুক গে, আমি মরলে কার কি, আর ওদের আমি নিজের মতো হ্যান্ডেল করব। কিন্তু আমাকে যদি মেরে ফেলে? আকাশ তাড়াতাড়ি নিতুর মুখ চেপে ধরে। একদম চুপ, এসব বলবে না, তোমার পিছু করতে হবে না। হঠাৎ আকাশের বুকে একটু ব্যথা লাগে। আকাশ ও করে ওঠে। নিতু ঘাবড়ে যায়। আপনি ঠিক আছেন? না, ঠিক নেই। এখন কি করব? ডাক্তার ডাকবো? না। তবে? আমার বুকে তোমার মাথাটা রাখো, তাহলে ব্যথা ভালো হয়ে যাবে। কি বলেন? প্লিজ। নিতু লজ্জা পায়, তারপর একপাশে মাথা রেখে আকাশকে আস্তে করে ধরে, তারপর ওর কপালে চুমু দেয়। নিতু সারা শরীর শিহরণ দেয়, কিন্তু কিছু বলে না। নিজের কাছে কেন জানি আজকে আকাশের এই ছোঁয়া খারাপ লাগছে না। অন্য সময় হলে খারাপ লাগতো। কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা নিতু নাস্তা রেডি করে আকাশের বিছানার কাছে এসে বসে থাকে। আকাশ বেঘরে ঘুমোচ্ছে, কি নিষ্পাপ মায়াবী চেহারা। এই ছেলেটা কেন যে মাফিয়া হতে গেল? আকাশ চোখ খুলে। কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে? নিতু হক চুকিয়ে যায়। কই না তো। দেখা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। থুর, কি যে বলেন না। বাই দ্য ওয়ে, তুমি বাসায় কোনো স্কুলে যাবে না? না, কি করে যাব? আমাকে একজন রোজ এগিয়ে দিত, সে তো আর এখন থেকে যাবে না। আকাশ চমকে যায়। তার মানে নিতু ওর সাথে যেতে চাই, ওকে পছন্দ করতে শুরু করেছে। না, আমি যাব, 5 মিনিট বসো। আরে থামুন, আপনি সুস্থ হন, আমরা প্রতিদিন একসাথে যাব। এখন তাড়াহুড়ো করতে হবে না। সত্যি বলছো? হ্যাঁ। তার মানে তুমি আমাকে? না।
ওসব কিছু না, তবে আপনার সাথে থাকতে মন্দ লাগছে না। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আর্লি মিসেস রহমান আর মিস্টার রহমান। দেখলে আকাশের মা, বলেছিলাম না। আল্লাহ ওদের এক করে দিও দ্রুত। আমিও নাতে নাতনির মুখ দেখিয়ে। বিকেলে আকাশ বসে বসে টিভি দেখছিল, কিন্তু ওর ভালো লাগছিল না, তাই টিভি চ্যানেল বারবার পাল্টাচ্ছিল। কি হলো আপনার? আরে দূর, ভালো লাগছে না এভাবে এত কতক্ষণ থাকা যায়? আমার সাথে যাবেন? কোথায়? ছাদে। ছাদে? ছাদে একটা যাওয়ার মতো জায়গা হলো নাকি? আরে আপনি চলুন, দেখবেন ভালো লাগছে। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো খাওয়া যায়। চলুন। ওরা দুজন ছাদে যায়। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, অনেকগুলো তারাও দেখা যাচ্ছে। ওরা বসে দুজন আকাশ দেখে। এই ছাদে কি আছে? থুর, আপনি যে কি! রাতের আকাশ, এত সুন্দর আবহাওয়া, আপনার ভালো লাগছে না? লাগছে তো, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার এই মুহূর্তে ফুচকা খেতে। আপনি আবারও? আপনি না। নিতু হাসতে থাকে, আকাশ চেয়ে থাকে। আসলে ছাদ অনেক সুন্দর। কিছু বললেন? আকাশ নিতুর কাছাকাছি যায়, ওর চুল ধরে কানে গুজে দেয়। নিতুর শিরন খেলে গেল শরীরে। আকাশ আস্তে আস্তে আরো কাছে যায়, নিতুকে একদম বুকের সাথে মিশিয়ে বলে, ছাদ সুন্দর, অনেক সুন্দর, কিন্তু সেটা শুধু তোমার কারণে। তোমার দু চোখ, এই কোমল ঠোঁট, এই ধবধবে টমাটোর মতো গাল, এসবই আজকে রাতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই বলে আকাশ নিতুর ঠোঁটে চুমু খেতে থাকে। নিতুর হঠাৎ কি যেন হয়ে যায়, সেও লতার মতো নিজেকে ছেড়ে দেয়। আকাশ খোলা আকাশের নিচে ছাদে ওকে আদর করতে থাকে। ওর ঠোঁটে চুমু দেয়, একটু পর বুকে চুমু খায়, তারপর পেটে। নিতু আটকে ওঠে। আকাশ ওকে কোলে করে রুমে নিয়ে যায়, খাটে ফেলে দেয়। নিতু বাধা দেয় না। আকাশ ওর জামা খুলে ফেলে, ওকে ভীষণ আদর করতে থাকে। এরপর দুজনে এক হয়ে যায়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। সকালবেলা নিতু চোখ খুলে গত রাতের কথা মনে পড়ে। সে বুঝতে পারে কি হয়েছে। চিৎকার দিতে কেউ দেয় না, তবে একটু রেগে বলে, এটা কি করলেন আপনি? কি করলাম? আবারও? ইস, আমি কি ইচ্ছে করে করেছি? তুমিও সাথে সাথে সাড়া দিচ্ছিলে। তো দিব না? কোন পুরুষ এমন করলো আর আমি চুপ করে থাকবো? তাই? তাহলে কি যে কোনো পুরুষ? ছি, এসব বলবেন না। তাহলে শুধু আমি? তার মানে আমাকে তুমি ভালোবেসে ফেলেছো, তাই না? জানি না। নিতু লজ্জা পেয়ে বাইরে ছুটে যায়। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু স্বীকার করছো না। ওয়েট, সেটাও মুখ দিয়ে স্বীকার করবে। বিকালবেলা আকাশ রওনা হয়ে কোথাও যাচ্ছিল। নিতু অবাক হয়, এই শরীরে আপনি কই যান? কাজ আছে। আমিও যাচ্ছি। না, তুমি থাকো। এমনিতেই আরফানের লোকেরা নজর রাখছে, ক্ষতি হতে পারে তোমার। আপনারও তো পারে, কিন্তু তুমি মেয়ে মানুষ। তবে আমি দুর্বল নই। ওরে বাপরে, ঠিক আছে, আসো। বৌমা তুমি যেও না, কোনো বিপদ হলে। সেটাই মা ওকে বলছি, দেখো একটু ও শুনছে না। মা বৌমা বলে ডেকেছেন, বৌমার দায়িত্বটা পালন করতে দিন মা। মিসেস রহমান আর কিছু বলে না, মুচকি হাসি দেয়। আকাশ একটা অনাথ আশ্রমে বসে থাকে, ওর সামনে অনেকগুলো বাচ্চা। আকাশ ওদের সবাইকে খাওয়াচ্ছে। নিতু অবাক চোখে মানুষটাকে দেখ। একজন মানুষের কত রূপ থাকতে পারে। বাচ্চাদের খাবার শেষে একজন বৃদ্ধ আসে। বাবা আকাশ। হ্যাঁ চাচা, কেমন আছেন? ভালো, তোমাকে দেখার পর আরো ভালো হলাম। আচ্ছা চাচা, আর কিছু লাগবে আপনাদের? বাবা, কটা ফ্রিজ লাগবে? বাচ্চাদের খাবার দিতে অসুবিধা হয়, বুঝেই তো, দিনে কত খাবার রান্না করতে হয়। পরে ফ্রিজে না রাখলে সব নষ্ট হয় আর বাচ্চারাও খেতে পারে না। ঠিক আছে, বিকালের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, মঙ্গল করুক। নিতু সব অবাক হয়ে দেখে। ফেরার পথে নিতু প্রশ্ন করে, আপনি ওখানে গেলেন যে? আমার ভালো লাগে। কিন্তু আমি জীবনে কত মাফিয়াদের দেখেছি, কতজনের কথা শুনেছি, কাউকে এমন দেখিনি। আপনি কেমন যেন অন্যরকম। আমি নিজেও একজন অনাথ, তাই আমি জানি এতিমদের কষ্ট কি। এ কথা শুনে নিতু হক চুকিয়ে যায়। কি বলেন? আপনার বাবা তো মিস্টার রহমান চৌধুরী না? আমি কিংবা মা মিসেস আকাশ চৌধুরী না? আপনি কি বলেন? আমার মাথায় ঢুকছে না। ছোটবেলায় আমাকে আমার বাবা মা অনাথালয়ে দিয়ে যায়। তারা কে বা কারা আমি জানি না। তারপর ওখানে বড় হই। কিছু বছর পর আমার বর্তমান বাবা মা আমাকে দত্তক আনেন। আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি লালন পালন করেন। ও সরি, খুবই দুঃখজনক। আমি আসলে এমন কিছু আশা করিনি। না না, ইটস ওকে। তুমি আমার লাইফ পার্টনার, আমার সম্পর্কে সবই জানা দরকার তোমার। আসলে এরপর আমি সিদ্ধান্ত নেই
অনাথালয়ে যারা আছে তারা তারা যেন কখনো দুঃখ না পায়, যদিও আমি তাদের বাবা মা এনে দিতে পারবো না। আপনি আসলেই খুব ভালো মানুষ। চলুন। ওরা একটা জায়গায় গিয়ে থামে। আকাশ গাড়ি থেকে নেমে বলে, চলো তোমাকে ফুচকা খাওয়াই। এক শর্তে। কি? আপনি খেতে পারবেন না। ওরা দুজনেই ফুচকার দোকানে। এ সময় কিছু মেয়ে সাথে ছিল, ফুচকা খাচ্ছিল। হঠাৎ দুজন ছেলে এসে মেয়েদেরকে উত্তেজিত করা শুরু করে। আকাশ এগোতে গেলে নিতু বাধা দেয়। না, যাবেন না, এসব বাদ দিন। আপনি আপনার মাফিয়াগিরি আমি মেনে নিব না। তাছাড়া আপনি অসুস্থ। মাফিয়াগিরি না নিতো, তুমি বুঝছো না ওর মেয়েগুলোকে। না, আমি নিষেধ করছি। ডাক্তার কি বলেছে আপনাকে? আপনার বাকি কথা নিতু শেষ করতে পারে না। এর আগেই আকাশ ওখানে চলে যায়। নিতু তাকিয়ে দেখে ছেলে দুটো ওর পায়ে পড়ে আছে। নিতু অবাক হয়। আকাশ ভাই, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমাদের মাইরো না, মাইরো না। আর ছেড়ে দিলে তোরা আরেকদিন অন্য মেয়েতে ডিস্টার্ব করবি। না না, মোটেও না ভাই, কথা দিলাম যদি এমন হয় আপনি কান কাইটা দিয়েন। ঠিক আছে যা, তবে মনে রাখিস। ভাই, আপনি এই এলাকায় আসেন জানলে ভুলেও আইতাম না। ছেলেগুলো চলে যায়। নিতু তখন অবাক, মেয়ে দুটো অবাক, হেসে বলে, আপনি আমাদের জীবন বাঁচালেন। ওই ছেলেগুলো অনেক দিন ধরেই পিছিয়ে পড়েছে। শুধু এই এলাকা নয়, তোরা কোন এলাকায় আর মাস্তানি করবি না। মাস্তানি একদম বুঝেছিস তো জাফর? হ্যাঁ, সে না হয় বাঁচলে, কিন্তু নিজেরা ভালো হয়ে যাও। নেক্সট টাইম নেগেটিভ ছবি দিবে না, যাতে ব্ল্যাকমেল করতে পারে। মেয়ে দুটো ভীষণ অবাক, একে অপরের দিকে চেয়ে ঢোক গিলে। আপনি কি করে? যাও, বাসায় যাও, ওরা এখানে তোমাদের আবার দেখলে ঝামেলা করবে। দুটো ভয়ে চলে যায়। ওরা আপনাকে দেখে অমন ভয়ে পালালো কেন? আর মেয়েগুলোর কথাই বা আপনি কি করে জানলেন? এসব কেসে এমনই হয়, ছেলে মেয়ের ছবি নেয়, নোটস নেয়, মেয়েরাও সব দিয়ে দেয়। ছেলেদের খারাপ উদ্দেশ্য হাসিল করার পর ওদের ব্ল্যাকমেল করে। আর ওরা আমাকে চেনে ভালো করে, তাই এটা জিজ্ঞেস করার মতো কিছু না। আপনার সাথে থেকে তো আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছি। দারুণ ক্যারেক্টার তো আপনি। আর ভালোবাসো না? ও, আপনি যে কতবার এ কথা জানতে চাইবেন না। চলো। ওরা বাড়ির দিকে রওনা দেয়। পথে হঠাৎ করে ওদের গাড়ি খারাপ হয়ে যায় আর খুব জোরে বৃষ্টি নামে। এ কি, এখন কি হবে? যে অবস্থা, বাড়ি তো যাওয়া যাবে না, এখানে কোথাও হোটেলে থাকতে হবে। কি, হোটেলে আপনার সাথে? কি বলেন? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? মনে হচ্ছে যে তোমাকে কিডন্যাপ করছি। আমি কি পরপুরুষ নাকি? না, পরপুরুষ না, কিন্তু হোটেলে আগেও থেকেছো। থুর, ওসব তো ভুলে আপনি আবারও এসব বলেন। আপনি না। আচ্ছা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলো চলো। ওরা দ্রুত একটা হোটেল ওঠে। হোটেলে ঢুকতেই হোটেল ম্যানেজার দৌড়ে আসে। স্যার, আপনি? আমাদের দুটো রুম লাগবে। স্যার, হোটেলের তো সব রুম বুক করা, সমস্যা নেই, আমি এক্ষুনি খালি করে দিচ্ছি। আরে না, লাগবে না, আমরা অন্য কোথাও দেখছি। আরে না না স্যার, আমাদের হোটেলে এসে ফেরত যাবেন এটা হতেই পারে না। জাস্ট 2 মিনিট, আসেন আমার সাথে, আসেন। ম্যানেজার ওদের দুজনকে একটা রুমের সামনে নিয়ে যায়। রুমে টোকা দেয়। এক ভদ্রলোক আর ভদ্রমহিলা বের হয়। আরে কি সমস্যা? কি বেরোন, রুম খালি করতে হবে। মানে কি? আমি অ্যাডভান্স করেছি রুমের, বেরিয়ে যাব মানে? কি বলেন এসব? আপনি সামনে দেখতে পাচ্ছেন না, আকাশ চৌধুরী। আরে রাখেন আপনার আকাশ চৌধুরী, আমরা মাগনা আসিনি, টাকা দিয়ে এসেছি। এসব ঢংচক রাখেন। না বেরোলে আমি কিন্তু জোর করে বের করব। আরে কি করছেন? ওনারা রুম বুক নিছে, আপনি কেন বের করবেন? আমরা দেখছি অন্য হোটেল পাই কিনা। আরে স্যার, আপনি বুঝতে পারছেন না, এরা হাজব্যান্ড ওয়াইফ, ওই রকম কাপল, বুঝেছেনই তো। আমাদের এখানে এলাও নাই। এক পাজি স্টাফ ভুল করে এলাও করেছে, এখন এদের মতো লোকদেরও রেখে আপনাকে বের করব। তাতে আমাদের সমস্যা নাই, তারা কেমন কাপল, আমরা বেরোচ্ছি। ঠিক তখনই লোকটি আকাশ চৌধুরীর দিকে তাকায়, দ্রুত ম্যানেজারের হাত ধরে বলে, ভাই ভাই, আমার রুম লাগবে না, আপনি ওনাকে রুম দেন। মানে মাত্রই না বললেন? দূর, তখন জানতাম নাকি এই আকাশ সেই আকাশ চৌধুরী? আরে আমি তোমার সাথে ডেটে এসেছি, আর তুমি? চুপ হারামজাদি, তোর ডেটে নিকুচি করেছি। তুই জানোস না কে আকাশ চৌধুরী? আর শোনেন স্যার, মাফ করবেন, আমি বুঝতে পারিনি। ওর আর কিছু বলার আগে লোকটি মহিলার হাত ধরে টেনে নিয়ে যায়। কিন্তু অবাক হয়ে যায়। ম্যানেজার তখন হেসে বলে, যাক, বিপদ নিজে নিজে লেগেছে। আসেন স্যার, আসেন। আর স্যার, আমাদের কোনো ফি দিতে হবে না, আপনাদের সার্ভিস সম্পূর্ণ ফ্রি। আরে না,
তুমি তো জানো আমার টাকার। আপনি এখন আমার মেহমান, আপনার থেকে কোনো টাকা নেব না, আপনি আসেন। ওরা রুমে যায়। নিতু বসে তারপর চারপাশে তাকায়। স্যার, আপনার ম্যাডাম বুঝি? ইস, আপনারা বেজে গেছেন। দাঁড়ান, আপনাদের কাপড়ের ব্যবস্থা করছি। ম্যানেজার চলে যায়। নিতু অবাক হয়। আচ্ছা আপনি কে বলেন তো? মাফিয়া আকাশ। সে তো প্রথম থেকে শুনে আসছি, কিন্তু আপনাকে তো এখনো অবধি আমি মাফিয়ার মতো কোনো কাজ করতে দেখিনি। আচ্ছা কেন সবাই এত ভয় পায় আর এত খাতিরদারি করে? ম্যানেজার কাপড় নিয়ে চলে আসে, হাতে খাবার। স্যার, আপনাদের কাপড় দ্রুত চেঞ্জ করুন, ঠান্ডা লাগবে, আর খাবার খেয়ে নেবেন। কোনো সমস্যা হলে দ্রুত ডাকবেন। হ্যাভ এ নাইস নাইট স্যার। ম্যাডাম, আপনার কোনো সমস্যা হবে না। বুঝলাম না, এত আপ্যায়ন শুধু আপনার বউ বলে? আপনার মাঝে লোকে কি এমন দেখেছে? আরে ওই তো দেখো, ম্যানেজার এসে পড়েছে। এই রে, বাড়িতে একটা কল করে বলে দেই ওয়েট, না হলে চিন্তা করবে। আকাশ বাড়িতে ফোন করে সব বলে। তারপর জামা কাপড় চেঞ্জ করে খেতে ডাকে নিতুকে। নিতু জামা চেঞ্জ করে খেয়ে নেয়। দুজনে রাতে বসে টিভি দেখছিল। হঠাৎ নিতু জিজ্ঞেস করে, কই বললেন না তো? কি বলবো? আপনাকে লোকে কেন এত ভয় পায়? আপনি তো এমন কিছুই করছেন না, কিন্তু যেই দেখে সেই একেবারে গলে পড়ে। ব্যাপার কি? তাহলে শোনো, তুই তো জানো আমি অনাথ। আমার বাবা রহমান চৌধুরী আমাকে দত্তক নেন। তারপর ভালোই আভিজাত্যে আর আদরে বড় হতে থাকি। আমার বাবাও ছিলেন মাফিয়া। ধীরে ধীরে আমিও সেইখানে জড়িয়ে পড়ি। এর ভেতর দ্বন্দ্ব বাঁধে আরফানের সাথে। এর 2 বছর পর আমি আমার সেই বাবা মাকে খুঁজে পাই, যারা আমাকে রাস্তায় ফেলে গেছে। কারা তারা? আরফানের বাবা মা। ওয়েট, আফরানের বাবা মা? আপনার বাবা মা? কি বলেন? তবে আপনাকে কেন ফেলে দিল? এটা কি করে? কারণ তাদের অবৈধ সম্পর্কের ফসল আমি ছিলাম। তারা বিয়ে করবে না, একসাথে থাকবে না, কিন্তু যখন তারা আমাকে ফেলে দেয় কদিন পর তাদের মনে হয় তারা একসাথে থাকবে। তারপর বিয়ে করে আর সেই ঘরে ফিরোজ আরফান হয়। আশ্চর্য, সিনেমাকে হার মানাবে যেন। চিন্তা করেছো নিতু, আমারই বাবা মা আমাকে বিয়ে বহির্ভূত সম্পর্ক করে রাস্তায় ফেলে দেয়, আর তারপর আবার একসাথে থেকে আরো ছেলে মেয়ে জন্ম দেয়, তাদের সাথে নিয়ে থাকে। তখন আমার কেমন লাগে আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর আমি যেদিন এসব জানতে পারি সেদিনই আমি গিয়ে তাদের দুজনকে মারি। হায় আল্লাহ, কি বলেন এইসব? আপনি আপনার বাবা মাকে মেরে ফেলেছেন? হ্যাঁ, ইচ্ছে মতো কুপিয়ে কুপিয়ে মারি। রক্তে আমার শরীর ভেসে যায়। আমার বাবা মায়ের রক্তে। না, ওরা আমার বাবা মা নয়, ওরা সমাজের কীট। ও কি বলেন এইসব? হ্যাঁ, তুমি আমাকে খারাপ ভেবো না। আমি খারাপ না। আমি শুধু প্রতিশোধ নিচ্ছি। তারা তো দিব্যি আছে নিজেদের ছেলে মেয়ে নিয়ে। আমাকে তো পথে পথে ঘুরতে হয়েছে, যন্ত্রণা সইতে হয়েছে। সে থেকে আফরানের সাথে ঝামেলা? না, তার আগে থেকেই। এরপর অবশ্য আরফান, ফিরোজও সব জানতে পারে। যাই হোক, এ শহরের সবাই আমাকে এ কারণে ভয় পায়, কারণ আমি ন্যায় দেখলে স্যালুট করি আর অন্যায় দেখলে কুপিয়ে কুপিয়ে মারি। ও থামেন, আর শুনতে ইচ্ছে হচ্ছে না। ঘুমাও, তোমার শরীর খারাপ হবে, বৃষ্টিতে ভিজেছো। আকাশ উঠে বারান্দায় গিয়ে বসে থাকে। নিতু মনে মনে বলে, মানুষটার ভেতর অনেক কষ্ট। সবাই তাকে মাফিয়া ভাবে, কিন্তু এই মানুষটার ভেতরেও শিশু মন লুকিয়ে আছে। আমাকে তার জীবন ঠিক করে দিতে হবে, গুছিয়ে দিতে হবে। নিতু ঘুমাতে যায়। হঠাৎ করে নিতুর শরীর খারাপ করে। নিতু দৌড়ে বেসিনে যায় আর বমি করতে থাকে। আকাশ দৌড়ে আসে বমির শব্দে। কি হয়েছে নিতু, তুমি ঠিক আছো? ঠিক আছে, একটু বমি হচ্ছে। কিন্তু হঠাৎ বমি কেন হচ্ছে? বুঝতে পারছি না, শরীরটা কেমন খারাপ লাগছে। এত রাতে তো ডাক্তারও পাবো না, এদিকে বৃষ্টি। বাবা মার কাছে থাকলে তারাও কিছু বলতে পারতো। এখন কি যে করি। ব্যস্ত হবেন না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। নিতু বেডে গিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই নিতু ঘুমিয়ে পড়ে। আকাশ গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আকাশের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আকাশ অবাক হয়, কারণ কখনো এমন অচেনা নাম্বার থেকে তার ফোনে কল আসে না। সে ফোন ধরতেই ওপাশ থেকে কেউ আর্তনাদ করে ওঠে। আকাশ ভাই, ভাই আমাকে বাঁচান ভাই, আমাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে এসেছে, খুব মেরেছে ভাই, বলেছে আপনি এলে আমাকে ছেড়ে দিবে। আরে রিহান, তুমি কি হয়েছে তোমার? কি হলো? চিন্তা করো না, তোমার ঠিকানা সেন্ড করো, আমি এখনই আসছি। সেন্ড করেছি ভাই, কিন্তু দয়া করে আমার কথা কাউকে এখানে জানাবেন না। নিতু কেউ না, সবাই চিন্তা করবে। আর তাছাড়া এসব কেসে বুঝেই তো কেউ জানলে কিডন্যাপাররা মেরে ফেলবে। চিন্তা করো না, এখনই আসছি, ঠিকানা দাও। আকাশ আর দেরি করে না, একবার নিতুর দিকে তাকায়। নিতু ঘুমাচ্ছে। নিতুকে বলে যেতে ভালো
নিতুকে বলে যেতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। সকাল 9টায় নিতু ঘুম থেকে ওঠে, কিন্তু পাশে আকাশকে দেখতে পায় না। বাথরুম, বারান্দা সব চেক করে কোথাও নেই আকাশ। নিতু অবাক হয়ে আজব এভাবে না বলে কই গেল। এ সময় হোটেল ম্যানেজার আসে, হাতে নাস্তা। শুভ সকাল ম্যাডাম, আপনার ঘুম ভেঙেছে? হ্যাঁ, শুভ সকাল। এই কি আপনি নাস্তা হাতে কেন? ওয়েটার আছে তো? আর আমি নিজে যেতাম নিচে। আচ্ছা না না ম্যাডাম, একদম না। আপনি অসুস্থ, আপনি কেন নিচে যাবেন? আর আপনাদের জন্য ওয়েটার পাঠাবো? ছি ছি, কি যে বলেন। আচ্ছা বাদ দেন, কিন্তু আমি অসুস্থ আপনি কি করে জানলেন? জানি না, আকাশ স্যার বলল যাওয়ার সময়, বলল আপনারা খেয়াল রাখতে। যাওয়ার সময় মানে কই যাচ্ছিল? বলল আপনার খেয়াল রাখতে। সে কি আপনি জানেন না? অবশ্য আমিও জানি না। দেখলাম হন্তদন্ত হয়ে কোথাও যাচ্ছে, আমাকে দেখতেই একদম কথাগুলো বলে আবার দৌড়ে চলে গেল। আপনি আসলেই জানেন না? না ম্যাম, আমি কি করে জানবো? তবে মনে হচ্ছে উনি কোনো বড় সমস্যায় পড়েছেন। ম্যানেজার আর কিছু বলার আগেই হঠাৎ নিতু ঢলে পড়ে, একদম ফুলরে পড়ে যায়। ম্যানেজার ভয়ে চেঁচিয়ে ওঠে, এ কি, এ তো বেহুশ হয়ে গেল। এখন কি করি? ওয়েটার, ওয়েটার, দ্রুত এখানে আসো। নিতু চোখ খুলে নিজেকে বাড়িতে দেখতে পায়। পাশে আকাশের বাবা মা আর নিতু মা চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। নিতু চোখ মেলতে নিতু মা দৌড়ে জড়িয়ে ধরে। নিতু, মা আলহামদুলিল্লাহ, তোর হুঁশ ফিরেছে? কত ভয় পেয়েছিলাম। বৌমা, এখন কেমন লাগছে তোমার? নিতু অবাক হয়ে তাকায়, পাশে একজন ডাক্তারও আছে। এ কি, আমি এখানে এলাম কি করে? আমি তো হোটেলে ছিলাম, আর ডাক্তার কেন? বৌমা, তুমি হোটেলে বেহুশ হয়ে গিয়েছিলে, ম্যানেজার আমাদের বাসায় এনে দিয়ে গেছে। নিতু মনে মনে ম্যানেজারকে ধন্যবাদ জানায়। এত ভালো মানুষ আজকাল পাওয়া যায় না। আকাশের ভয় হোক আর যে কারণে হোক, আকাশের কথা মনে পড়তে নিতুর হঠাৎ চারপাশে তাকায়। আকাশ কই মা? সে কি, সেই একই কথা তো আমাদেরও। আকাশ কই? ও তো তোমার সাথে বেরিয়েছিল। ম্যানেজার বলল আকাশকে নাকি কোথাও বেরোতে দেখছে, এখনো কোনো খবর নেই। তার উপর ফোন ঢুকছে না। ছেলেটা কোথায় গেল? এমন তো কোনোদিন করেনি। ওই গুন্ডারা আবার কিছু করনি তো? হ্যাঁ, ওই আফরানের লোকেরা। ভালো কথা বলেছ, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আকাশের বাবা আর এক মুহূর্ত দেয় না। ডাক্তার পাশ থেকে বলে, আমি তবে এবার আসি। ডাক্তার চলে যায়। কিন্তু অবাক হয়ে জিজ্ঞেস করে, একটু মাথা ঘুরিয়ে পড়েছি, ডাক্তার আনতে হবে আবার। নিতুর মা আর আকাশের মা একে অপরের দিকে তাকায়। যদিও আকাশের জন্য চিন্তিত, তবু মুখে হাসি এনে বলে, বৌমা, তুমি মা হতে যাচ্ছ, আর আমরা দাদি নানি। হোয়াট? হ্যাঁ মা, একদম ঠিক শুনেছিস। আকাশ শুনলে যা খুশি হবে। নীতি কিছু বলে না, কারণ ও এমনটা হবে মোটেও আশা করেনি। ও তো আরো আকাশকে ছেড়ে দিতে চাইছিল। এর ভেতর এমন একটা খবর, ওদিকে আকাশকে পাওয়া যাচ্ছে না। নিতু তাই ঠিক করে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। এ কি বেয়ান, আপনার মেয়ে খুশি হয়নি? না বিয়ান, আকাশকে পাওয়া যাচ্ছে না, হয়তো সেজন্য। নিতু রিহানের ঠিকানা অনুযায়ী একটা পোড়া বাড়ি যায়, 4 জন জনলোকালয় থেকে দূরে নির্জন এলাকা। কিন্তু গিয়ে রিহান দূরে কাউকে দেখতে পায় না। আকাশ ডাকতে থাকে, রিহান, রিহান। কোনো সাড়া নেই। হঠাৎ একটু সামনে এগোতে আকাশ চমকে যায়। কোনো সাড়া নেই। হঠাৎ একটু সামনে এগোতে আকাশ চমকে যায়। রিহান মাটিতে পড়ে আছে, ওর পিঠে ছুরি, চারপাশে রক্তে লাল। আকাশ যা বোঝার বুঝে ফেলে। আকাশ দৌড়ে গিয়ে রিহানের পিঠ থেকে ছুরি সরায়। এমন সময় কেউ আকাশের ছবি ওঠে, কিন্তু আকাশ সেটা টের পায় না। আকাশ রিহানকে ধরে চেঁচাতে থাকে, রিহান, রিহান, কে? এই অবস্থা কে করলো তোমার? রিহানের সারা শব্দ নেই। আকাশ কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে রিহানকে কাঁধে করে রাস্তায় এসে একটা গাড়িতে ওঠায়, তারপর তাকে বাড়ি নিয়ে যায়। নিতুর শরীর খারাপ, একটু ঘুমাচ্ছিল। হঠাৎ নিচে চিৎকারের আওয়াজ শুনে নিতু দৌড়ে যায়। আকাশ দাঁড়িয়ে আছে, নিচে আরো অনেক মানুষ আছে। নিতু খেয়াল করে না। নিতু আকাশকে গিয়ে জড়িয়ে ধরে, কই ছিলে তুমি? এভাবে না বলে কেউ কোথাও যায়? আকাশ কোনো উত্তর করে না। নিতু বুঝতে পারে না কি হয়েছে। হঠাৎ চারপাশে তাকাতে নিতু আটকে ওঠে। ফ্লোরে রিহানের লাশ। ওর খালা রিহানের লাশের পর পড়ে আছে, পাশে মা কাঁদছে। আকাশের বাবা মা এবং আরো লোকজন চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। এ কি রিহান ভাইয়া, খালা ওনাদের কি হয়েছে? আকাশ কথা বলো, মা কথা বলো, আকাশ কথা বলো। নিতু, কেউ রিহানকে মেরে ফেলেছে। আমাকে কল দিয়ে ডেকেছিল, বলেছিল একা যেতে, তোমাদের বলতে না, না হলে ওকে মেরে দিবে। কিন্তু গিয়ে ও বাঁচাতে পারেনি। হায় না, হায় আল্লাহ।
আর খালার কি হয়েছে? মারে, রিয়ানকে হারানোর শোক তোর খালা সইতে না পেরে স্ট্রোক করেছে। কি বলো? তাহলে খালাকে ডাক্তারের কাছে নাও না কেন এখনো? আর নিয়ে লাভ নেই রে মা, ডাক্তার দেখেছে তোর খালা আর নেই। একসাথে দুজনে চলে যাওয়া নিতু মানতে পারে না। সে চেঁচিয়ে কাঁদতে থাকে। আকাশ ওকে সান্ত্বনা দেয়। এমন সময় পুলিশ আসে, আকাশকে অ্যারেস্ট করে। সবাই অবাক হয়ে যায়। এ কি, আপনারা ওকে কেন অ্যারেস্ট করেছেন? ইনি রিহানকে খুন করছে। হোয়াট? এসব কি বলেন আপনি? আপনাদের ভুল হচ্ছে, ও তো রিহানকে বাঁচাতে চেয়েছিল। ইন্সপেক্টর, আপনি চিনেন ওকে? আপনার ছেলে, বাপ বেটা দুজনেই মাফিয়া। আর আপনাদের পরিচয় জেনে আমার কোনো লাভ নেই। আমি ডিউটি করতে এসেছি। ও হ্যাঁ, আমরা বিনা কারণে আসিনি। এই দেখুন, রিহানকে খুন করার ছবি আমাদের কাছে আছে। ছবি দেখে সকলে অবাক হয়ে যায়। নিতু সন্দেহ চোখে আকাশকে দেখে। না না নিতু, তুমি যা ভাবছো তা নয়। আমি করিনি, আমি শুধু ছুরিটা খুলেছি, খুন করিনি। তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি নিজের বাবা মায়ের খুনি। তুমি বলেছো তুমি প্রতিশোধ নিতে সব করতে পারো।